হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? অনেক বছর পর আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল কিসে ক্লাসে। তো সেই তড়িৎ রসায়ন তোমাদের পড়াই গেছি। তড়িৎ রসায়নের পরে আজকে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল পরিমাণগত রসায়নের ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটা আসলে অনেক আমাদের 6:30টার দিকে ক্লাস নেওয়ার কথা ছিল, বুঝছো? কিন্তু এখানে কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, আমাদের রুম ফাঁকা ছিল না একটাও। প্রত্যেকটা রুমে ক্লাস চলতেছিল এবং হচ্ছে তোমার একটা মিসশিডিউলিং এর কারণে তোমার হচ্ছে ক্লাসটা নিতে আমার দেরি হইলো। ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনারা কেমন আছেন? কি খবর আপনাদের? অনেক দিন পর আপনাদের সাথে আবারও দেখা। তো আজকে আমরা আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়ন নিয়ে, আর পরিমাণগত রসায়নের লেকচার 1 নিয়ে। ঠিক আছে? তাহলে আজকের আমাদের মেইন আলোচনা হচ্ছে পরিমাণগত রসায়ন। ওকে। একটা মিনিট, কাউসার, কাউসার। দেখো তো এটা কি মিরর হয়ে আছে না? না না, মিরর হয়ে আছে, দেখো তো, একটু খেয়াল করো। ধরো লিখলাম, দেখছো বোর্ডের এই পাশে লেখা দেখা যাচ্ছে, মিরর হয়ে আছে এটা। একটু দাঁড়াও, ক্যামেরাটা একটু দেখি। বুঝছো তো, এইখানে মনে হয় কোনো ইয়েতে ঠিক দেখাচ্ছে, ফেসবুকে ঠিক দেখাচ্ছে। দেখো তো। হ্যাঁ, ও হ্যাঁ, ক্যামেরাতে ওটাতে ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? তা আজকে আমরা পরিমাণগত রসায়ন পড়ব এবং আমরা একেবারে পরিমাণগত রসায়নের প্রত্যেকে বস হয়ে যাব ইনশাল্লাহ। তা আমরা যে সিরিজটা শুরু করতেছি আজকের আমাদের পরিমাণগত রসায়নের, এই পরিমাণগত রসায়ন নিয়ে ভাইয়া তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তোমাদের একাডেমিকে তোমরা কিভাবে অ্যান্সার করবা এবং কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে আমরা কোন অ্যাপ্রোচে ম্যাথ করব, কোনভাবে আমরা সৃজনশীল প্রশ্ন অ্যাপ্রোচ করব, প্রতিটা জিনিস ভাইয়া ধরে ধরে তোমাদেরকে বুঝাই দিব। সো তোমরা সবাই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং আশা করি এই পুরো পরিমাণগত রসায়নের তোমরা যদি ভাইয়ার সাথে পুরোটা শেষ করো, ইহ জীবনে জিন্দিগিতে কোনোদিন পরিমাণগত রসায়নে কেউ আর কোনোদিন আটকাবে না। ঠিক আছে? তো আমরা আজকে শুরু করব আমাদের এই পরিমাণগত রসায়ন নিয়ে এবং ভাইয়া কমপ্লিটলি 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 তোমাদেরকে একদম বোর্ডের জন্য কিভাবে পরিমাণগত রসায়ন পড়তে হবে, বোর্ডের জন্য আমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেই জিনিসগুলো তোমাদেরকে একদম ফুললি শিখাই দেব। একই সাথে আমাদের অ্যাডমিশনে আমাদের কিভাবে কোন অ্যাপ্রোচে ম্যাথ করতে হবে, অ্যাডমিশনের জন্য আমরা কি কি শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, যে শর্টকাটগুলো কিনা আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো তোমাদেরকে ভাইয়া শিখাই দিব। ঠিক আছে? তো আমরা সবাই এখন ফুল অন ডেডিকেশন দিয়ে আজকে থেকে পরিমাণগত রসায়ন শুরু করব। আর যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস বিদায় আজকে আমরা খুব বেশি টপিক পড়বো না, খুব বেশি প্রেশার দিব না তোমাদেরকে। তো আজকের ক্লাসে আমরা খুব লাইট হালকার উপর দিয়ে কিছু টুকটাক জিনিস দেখে যাব। নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়ালি পরিমাণগত রসায়নের আসল খেলা শুরু হবে এবং সেইখানে আমরা পরিমাণগত রসায়নের একদম মৌল সংক্রান্ত খুঁটিনাটি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা চলে যাব। ঠিক আছে ভাইয়ারা? ওকে ভাইয়ারা, তো তাহলে একটু সবাই আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করে দিই আজকে। তো আমরা আজকের ক্লাসে প্রথমেই যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমার সংযুক্তি। সেটা কি বলতো ভাইয়ারা? সংযুক্তি। এখন সংযুক্তি মানে কি আসলে? ভাই দেখো, সংযুক্তি শব্দটার মানে কি জানো? সংযুক্তি মানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ। কি বলতো? পার্সেন্টেজ। অর্থাৎ 100%-এর মধ্যে একটা জিনিস কতটুকু আছে সেটাকেই বলা হয় সংযুক্তি। কি বলছি বলো তো ভাইয়ারা? 100%-এর মধ্যে ওই জিনিসটা কতটুকু, কত পার্সেন্ট আছে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের সংযুক্তি। ওকে। তা আমি বারবার বলতেছি যে পরিমাণগত রসায়নের ক্লাস আমরা যখন পড়বো, ভাইয়া যখন পরিমাণগত রসায়ন তোমাদের শেষ করব, এই অধ্যায় থেকে তোমাদের কারো কোনো ধরনের কনফিউশন থাকবে না, কোনো ধরনের প্রবলেম থাকবে না। তোমরা প্রত্যেকটা জিনিসের একজন মাস্টার হয়ে যাবা এবং তুমি তোমার আরো 2-4টা বন্ধুকে পরিমাণগত রসায়ন শিখাইতে পারবা, পড়াইতে পারবা। তো ওইভাবেই আমরা পড়বো। সো প্রেশার নিও না, ভাইয়ার সাথে সাথে জাস্ট খালি ক্লাসগুলো করতে থাকবা এবং সাথে সাথে ভাইয়ার সাথে আগাইতে থাকবা।
ইনশাল্লাহ তুমি এই চ্যাপ্টারের বস হয়ে বেরোবা। ওকে, তো তাহলে শুরু করি আজকের লেকচার। কি দিয়ে বলো তো? টাইপ 1 এর নাম কি? সংযুক্তি। আর সংযুক্তিকে আমরা কি বলি? পার্সেন্টেজ বলি। এখন সংযুক্তি কিভাবে বের করে ভাইয়া? সংযুক্তি বের করার নিয়মটা হচ্ছে যে তুমি যার সংযুক্তি তুমি বের করবা সেটা কি তুমি উপরে রাখবা, তার ভরটাকে উপরে রাখবা, নিচে মোট ভর দিবা, ইন্টু 100% করবা, তাহলেই সংযুক্তি বের হয়ে যাবে। কি বলছি ভাইরা বলো তো? আমরা যার সংযুক্তি বের করব তাকে আমরা উপরে রাখবো, আর মোট যে যৌগটা আছে মোটটাকে আমরা নিচে রাখবো, ইন্টু হচ্ছে 100% করব। ঠিক আছে ভাইরা? এটা কি বলা হয় আসলে? সংযুক্তি বা পার্সেন্টেজ। এটা তোমরা ছোটবেলা থেকেও করে আসছো। ঠিক আছে, তো ওই জিনিসটাই আমরা কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করব। কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের যৌগে মৌলের সংযুক্তি কত, বিভিন্ন ধরনের মৌলের মধ্যে আমাদের যৌগের সংযুক্তি কত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে ভাইয়ারা? তো আমাদের প্রথম টাইপ 1.1, এটাকে আমরা বলি যৌগের ভেতর মৌলের সংযুক্তি। কার ভিতর মৌল বলতো? যৌগের ভেতর মৌলের সংযুক্তি। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো যে কপার সালফেট এটা একটা যৌগ, আর দেখো সালফার এটা একটা মৌল। এখন তোমাকে কি বলছে? কপার সালফেট এই যৌগটার মধ্যে সালফারের শতকরা সংযুক্তি কত, ঠিক আছে, অর্থাৎ সালফারের পার্সেন্টেজ কত। তো আমি তোমাদেরকে কি বলছি একটু আগে দেখো তো ভাইয়ারা, আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে সংযুক্তি বের করার ফর্মুলাটা কি? কার সংযুক্তি বের করতে বলতে বলো তো ভাইয়ারা? আমার সালফারের সংযুক্তি। তাহলে আমি লিখবো সালফারের সংযুক্তি। ঠিক আছে, সালফারের সংযুক্তি ইকুয়াল টু কি হবে দেখো তো ভাইয়ারা? উপরে কি বলছি? যার সংযুক্তি বের করব তার ভর। তাহলে আমরা কার সংযুক্তি বের করতেছি ভাই? আমরা হচ্ছে সালফারের সংযুক্তি বের করতেছি, রাইট? আমরা হচ্ছে আমাদের সালফারের সংযুক্তি বের করতেছি। তাহলে উপরে যাবে কে বলো তো ভাইয়ারা? উপরে যাবে আমাদের সালফারের ভর। এখন তোমাকে দেখতে হবে এই যৌগটার মধ্যে কয়টা সালফার আছে। দেখো তবে এখানে কয়টা সালফার আছে? একটাই সালফার আছে। তাইলে এই সালফারের ভরকে আমরা 1 দ্বারা গুণ করব। যদি এই যৌগটার মধ্যে আমার 2টা সালফার থাকতো তাহলে এটাকে আমি 2 দ্বারা গুণ করতাম। নিচে আসবে কার ভর? মোট যৌগটার ভর, অর্থাৎ আমাদের কপার সালফেটের ভর ইন্টু উপরে হচ্ছে আমরা 100% করে দিলেই আমাদের সংযুক্তি বের হয়ে যাবে, তাই না? তো এটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি। এখন কথা হচ্ছে কি, খেয়াল করো, এই যে উপরে সালফারের ভর আমরা সবাই জানি, আমাদের সালফারের ভর কত বলো তো ভাইয়ারা? 32, রাইট? আর এখন আমাকে কপার সালফেটের ভরটা লিখতে হবে। তা আমি যদি একটু হিসাব করি আমার কপার সালফেটের ভরটা কত হয়, একটু খেয়াল করো এখানে কপার সালফেট। তাহলে কে আছে? কপার আছে। কপারের ভর কত জানো? 63.5। এটা আমাদের একটু মনে রাখতে হবে। সালফারের হচ্ছে 32, অক্সিজেনের হচ্ছে 16। কয়টা অক্সিজেন আছে? 4টা, ইন্টু হচ্ছে 4। তুমি যদি করে দাও, করলেই কিন্তু তুমি কপার সালফেটের ভরটা পেয়ে যাবা। এই যে এখান থেকে তুমি টোটাল ভরটা বের করে ফেলো, বের করলেই তোমার কপার সালফেটের ভরটা চলে আসবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমার কপার সালফেটের ভ্যালুটা আসবে 159.5। 159.5। তো আমি একটু দেখি তোমাকে কি বলছি। 63.5 যোগ 32 যোগ 16 ইন্টু 4। সো দেখো কত আসছে? 159.5, যেটা আমি মাত্র বললাম। তাহলে 159.5 159.5 এটার উপরে হচ্ছে 100% দিয়ে আমরা গুণ করে দিব। তাহলেই আমাদের কি হয়ে যাবে বলতো ভাইয়ারা? কপার সালফেটে সালফারের সংযুক্তিটা বের হয়ে যাবে। তাহলে এখন দেখো তো কত আসতেছে? 32 ইন্টু 100 ভাগ অ্যান্সারটা করলে আমাদের আসবে 20.06%। 20.06%। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যে আমাদের কপার সালফেটে সালফারের পার্সেন্টেজ কত? পার্সেন্ট অফ সালফার হচ্ছে আমাদের 20.06। ঠিক আছে, তো এটাই আমাকে মানে অ্যান্সারটা বের করতে বসে, এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এগুলো আমরা সবাই পারবো, এগুলো ছোটবেলা থেকে 9-10 থাকতে এই জিনিস পড়ছো তোমরা। আচ্ছা, এখন তুমি একটু লক্ষ্য করো এখান থেকে যে ভাইয়া তোমাকে যদি এখন আমি বলতাম যে এখান থেকে আমার অক্সিজেনের পার্সেন্টেজটা কত, আমি তো কপারের সালফারের পার্সেন্টেজ বের করছি, তাহলে আমার অক্সিজেনের পার্সেন্টেজটা কত? দেখো অক্সিজেনের পার্সেন্টেজ কিভাবে বের করবো আমরা। পার্সেন্ট অফ অক্সিজেন ইকুয়াল টু কি হবে? উপরে যাবে আমাদের অক্সিজেনের ভর। উপরে যাবে কার ভর? অক্সিজেনের ভর। বলো তো অক্সিজেনের ভর কত? 16। কয়টা অক্সিজেন আছে? 4টা। তাহলে কত হবে বলো তো? 16 ইন্টু 4 ইন্টু সূত্রের 100%
ডিভাইডেড বাই কি আসবে বলতো ভাইয়ারা, আমাদের কপার সালফেটের ভর। তো কপার সালফেটের ভর কত, 159.5। দ্যাটস ইট। ক্যালকুলেশন করলে অক্সিজেনের পার্সেন্টেজটা চলে আসবে। ঠিক একইভাবে তুমি কিন্তু চাইলে এখান থেকে কপারের পার্সেন্টেজটাও বের করতে পারো। তাহলে উপরে যাবে কপারের ভর 63.5। কপার কয়টা আছে, একটাই কপার আছে, ডিভাইডেড বাই 159.5 ইন্টু 100%। এভাবেও তুমি বের করতে পারো। ঠিক আছে ভাইয়ারা, তাহলে আমার কপারের পার্সেন্টেজও বের হয়ে গেল। এখন এখান থেকে সংযুক্তি বের করার আরেকটা অপশনস আছে। আরেকটা অপশনস কিরকম, খেয়াল করো যে আমার এখানে কয়টা মৌল আছে, আগে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। কয়টা মৌল আছে দেখো তো, খেয়াল করো, কপার একটা মৌল, সালফার একটা মৌল, অক্সিজেন একটা মৌল। কয়টা মৌল আছে, তিনটা মৌল আছে, তাই না? তো তিনটা মৌল আছে, এখন তিনটা মিলে হচ্ছে আমাদের 100%। তা আমি যদি তিনটা মৌলের মধ্যে দুইটা মৌলের সংযুক্তি জানি, তাহলে কপারের সংযুক্তি কিন্তু আমি এইভাবে না করে অন্যভাবেও বের করতে পারতাম। কিভাবে? অথবা এটাকে আমি লিখতে পারতাম বা পার্সেন্ট অফ কপার, বা এভাবে লিখতে পারতাম পার্সেন্ট অফ কপার ইকুয়াল টু কত হবে, এই 100% থেকে তুমি কি করবা, সালফারের পার্সেন্টেজটা বিয়োগ করে দিবা, আবার হচ্ছে অক্সিজেনের পার্সেন্টেজটা বিয়োগ করে দিবা। তাহলে তোমার কিন্তু কপারের পার্সেন্টেজটা বের হয়ে যাবে। এটা একদম বেসিক জিনিস, বাট আমি তোমাদেরকে একদম শূন্য থেকেই পড়াবো, বেসিক থেকেই পড়াবো, বাট আলটিমেটলি প্রো লেভেলে নিয়ে যাবো। তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ তুমি কিন্তু 100 থেকে যদি এদের পার্সেন্টেজটা বিয়োগ করে দাও, তাহলে তুমি কিন্তু কপারের পার্সেন্টেজটা পেয়ে যাবে, তাই না? তার মানে যদি তিনটা মৌল দ্বারা গঠিত যৌগ হয়, তাহলে তাদের ক্ষেত্রে যে কোনো দুইটার সংযুক্তি জানলে অপরটার সংযুক্তি আমি 100 থেকে বিয়োগ করে বের করতে পারবো। আচ্ছা, এখন যদি দুইটা দ্বারা যৌগ গঠিত হইতো এবং একটার সংযুক্তি জানি, তাহলে কি করতাম, 100 থেকে ওই ওই যেটারটা জানি তার সংযুক্তি বিয়োগ করে দিলেই আমরা কিন্তু আরেকটা সংযুক্তি বের করে ফেলতে পারবো, তাই না ভাইয়ারা? তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে বিভিন্ন সময় অঙ্ক করার ক্ষেত্রে, যে একটা সংযোগ দিয়ে একটা যৌগ মনে করো দুইটা মৌল দিয়ে তৈরি বা হোয়াট এভার, মনে করো তোমার কাছে দুইটা জিনিস আছে, দুইটা মিলাই হচ্ছে 100, একটারটা জানো, তাহলে আরেকটা কিভাবে বের করবা, 100 থেকে বিয়োগ করে দিবা। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করবো, আমরা প্রচুর অঙ্ক করবো এই ধরনের। সো আই হোপ এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করো আমি তারপরটা কি বলছি, দেখো, কপার সালফেট ইন্টু 5 অণু পানিতে পানির শতকরা সংযুক্তি কত, এটা আমাকে বের করতে বলছে। কপার সালফেট ইন্টু 5 অণু পানিতে পানির শতকরা সংযুক্তি কত। তো ভাইয়া এখন এই কপার সালফেট ইন্টু 5 অণু পানিতে পানির শতকরা সংযুক্তি আমরা বের করব। তাহলে একটু খেয়াল করো, আমাকে কার সংযুক্তি বের করে দিতে বলছে, পানির সংযুক্তি। কারটা বের করতে বলছে বলো তো, পানির সংযুক্তি বের করতে বলছে, তাই না? আচ্ছা, তো এখন তুমি পানির শতকরা সংযুক্তি বের করবা। তো দেখো তো এই যৌগটার মধ্যে দেখো, পানি কিন্তু কোনো মৌল না, পানি কিন্তু একটা যৌগ, পানি নিজে কিন্তু একটা যৌগ। বাট আমি আমার টাইপটার নাম কি, টাইপটার নাম হচ্ছে যৌগের ভেতর মৌলের সংযুক্তি, যৌগের ভেতর মৌলের সংযুক্তি। বাট আমি এখানে যৌগের ভেতর যৌগেরই সংযুক্তি বের করতে বলছে, রাইট? বাট এটাকে আমি ওই মৌলের টাইপের আন্ডারে করে ফেলতে পারবো, কেন? আচ্ছা সেটা বলি। তোমাকে যার সংযুক্তি বের করতে বলবে, তুমি দেখবা যৌগটাকে তার ভিতরে ডিরেক্টলি দেখা যাচ্ছে কিনা। দেখো আমাকে কার সংযুক্তি বের করতে বলছে, পানি। এখন যৌগটার মধ্যে কি ডিরেক্টলি পানিকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যৌগটার মধ্যে ডিরেক্টলি পানিকে দেখা যাচ্ছে। তাহলে আমি এই ক্ষেত্রে কিভাবে সংযুক্তি বের করতে পারি, বা খুবই সিম্পল, ওই যৌগের ভিতর মৌলের মতো করেই করে ফেলতে পারি। তাহলে ভাই আমার দেখো তো এখানে পার্সেন্ট অফ পানি কত হবে, ওয়াটার, মানে পানির সংযুক্তি কত হবে ভাইয়ারা, পানির সংযুক্তি হবে উপরে যাবে পানির ভর, তাই না? তাহলে পানির ভর কত, 5 × 18, 5 × 18, কারণ পানির ভর হচ্ছে 18, এটা মোটামুটি সবাই জানি। নিচে কি যাবে, এই টোটাল যৌগটার ভর। দেখো তো টোটাল যৌগটার ভর কত হবে, 159.5। এটা হচ্ছে কপার সালফেট, এতটুকুর ভর। আর পানির ভর কত বলতো, 5 × 18, কারণ আমার মোট ভর লাগবে, পুরো যৌগটার মোট ভর। তাহলে এইখান থেকে আমি যদি 100% করে ফেলি, তাহলে আমার চলে আসবে হচ্ছে পানির পার্সেন্টেজ, পানির শতকরা সংযুক্তি। ঠিক আছে, তাহলে কার সংযুক্তি চলে আসলো, আমার পানির শতকরা সংযুক্তি। তো এইভাবে আমরা হচ্ছে একটা যৌগের ভিতরে মৌলের সংযুক্তি বাদেও যৌগের ভিতরে যৌগের সংযুক্তিও বের করতে পারি, যদি যৌগটাকে মৌলের মানে যদি যেই যৌগের সংযুক্তি বের করতে বলবা সেই যৌগটা যদি যৌগের মধ্যে ডিরেক্টলি দেখা যায়। দেখো এখানে পানিকে ডিরেক্টলি দেখা যাচ্ছে, তো আমি কিন্তু সেম ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলেই আমার কিন্তু পানির সংযুক্তিটা বের হয়ে আসতেছে। আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝি, তাহলে আমরা তার পরের ম্যাটটাও বুঝবো। দেখো তোমার পরের ম্যাটটাতে কি বলছে, বলছে
কপার সালফেট ইন্টু এক্স পানিতে, এক্স অণু পানিতে, কপার সালফেট ইন্টু এক্স অণু পানিতে, হ্যাঁ, কপার সালফেট ইন্টু কি পানিতে বলতো, এক্স অণু পানিতে আমাদের পানির শতকরা সংযুক্তি 36.125% হলে এক্স এর মান কত? ওকে, এক্স এর মান কত এটা আমাকে বের করতে বলছে। এই যে ঘটনাটা হচ্ছে এরকম, কপার সালফেট ইন্টু এক্স অণু পানিতে, পানিতে পানির শতকরা সংযুক্তি 36.125% হলে এক্স এর মান কত? খেয়াল করো তোমার এখানে ডিরেক্টলি শতকরা সংযুক্তির মানটা কিন্তু দেওয়া আছে। খেয়াল করো কি দেওয়া আছে, শতকরা সংযুক্তির মান দেওয়া আছে, তোমাকে বলছে এক্স এর মান কত বের করতে। ঠিক আছে, তাহলে আমি এখন কিভাবে ভাই এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করব, আসো একটু দেখি। তো আমার এখানে খেয়াল করো পুরো যৌগটাকে কপার সালফেট ইন্টু এক্স অণু পানি, কপার সালফেট ইন্টু এক্স অণু পানি, এর মধ্যে পানির সংযুক্তি প্রশ্ন দিয়ে দিচ্ছে। তা আমরা কি জানি ভাইয়ারা, পানির সংযুক্তি কত, পার্সেন্ট অফ পানি ওয়াটার, পার্সেন্ট অফ ওয়াটার, এটা ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়ারা, উপরে যাবে আমাদের পানির ভর, তাহলে পানির ভর কত বলো তো 18, ইন্টু আমাদের কয়টা পানি আছে, এক্স অণু পানি আছে এক্স, রাইট, ডিভাইডেড বাই কি আসবে বলো তো ভাইয়ারা, কপার সালফেটের ভর 159.5 প্লাস 18x, রাইট, এটার উপরে কত দিয়ে গুণ করতে হবে, 100%। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন তুমি দেখো পানির সংযুক্তি কিন্তু প্রশ্নে দিয়ে দিচ্ছে, কত দিচ্ছে বলো তো ভাইয়ারা, 36.5, তাহলে আমি লিখতে পারি 36.125% ইকুয়াল টু 18.x ইন্টু 100% ডিভাইডেড বাই 159.5 প্লাস 18x। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি যে সিম্পল ক্যালকুলেশন করো, এখান থেকে এইটা দিয়ে এটারে গুণ করবা, এটা দিয়ে এটারে গুণ করবা, এটা গুণ করবা, তারপরে এক্স থেকে বিয়োগ করবা, বাকি মানটাকে আরেক পাশে নিবা, একদম র্যান্ডম একটা নর্মাল ক্যালকুলেশন। তুমি যদি নর্মাল ক্যালকুলেশনটা করো, করলে দেখবা এইখান থেকে তোমার এক্স এর ভ্যালুটা আসবে নিয়ারলি 5, 5-এর মতো আসবে। কত আসবে বলো তো ভাইয়ারা, 5 আসবে। তার মানে তোমার এক্স এর মান কত, 5, এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে ভাইয়ারা, এক্স ইকুয়াল টু 5। ওকে, দ্যাটস ইট, সিম্পল। তো খুবই সোজা ম্যাথ এগুলো, রাইট। এই দেখছো এই সংযুক্তি বের করা জিনিসটা কিন্তু খুবই সহজ, সংযুক্তি খুবই সহজ একটা জিনিস। তো সংযুক্তি নিয়ে আমরা কেউ প্যারা খাবো না। এই ধরনের প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় আসে, আমরা কিন্তু খুব সহজেই এগুলা থেকে অ্যান্সার করে ফেলতে পারবো। ঠিক আছে ভাইয়ারা, ওকে, চলো তাইলে আমরা তারপরেরটা করি। তারপরেরটা কি বলছে দেখো, একটি ধাতুর অক্সাইডে, একটি ধাতুর অক্সাইডে 27.6% অক্সিজেন আছে। আচ্ছা, একটি ধাতুর অক্সাইডে 27.6% অক্সিজেন আছে। অক্সাইডটির সংকেত M3O4 হলে ধাতুটি নির্ণয় করো। ঠিক আছে, দেখো কি বলছে, একটা ধাতুর অক্সাইডে 27.6% অক্সিজেন আছে। আচ্ছা, ওই অক্সাইডটির সংকেত M3O4 হলে ধাতুটি নির্ণয় করো বলছে, বলছে ধাতুটা কি সেটা বের করতে। ঠিক আছে, ধাতুটাকে আমাকে বের করতে বলছে। আমি কিভাবে এই অঙ্কটা করতে পারি, আচ্ছা চলো আমরা একটু দেখি ফার্স্টে কিভাবে অ্যাপ্রোচটা করব। আগে একটা দেখো আমার যৌগটা কি, যৌগটা হচ্ছে M3O4। এখন এই এম কে, এম আমি জানি না, এম হচ্ছে একটা ধাতু, এটা কোন ধাতু আমি জানি না। তো এই ধাতুটাকে আমাকে বের করতে হবে যে ধাতুটা কে। এখন একটা জিনিস, একটা মৌল, মৌল সম্পর্কে তুমি জানো না, একটা মৌলটা কি তুমি জানো না, তাহলে মৌলটার কি বের করলে তুমি জানতে পারবা। মৌলটা দুইটা জিনিস বের করলে তুমি মৌলটা সম্পর্কে আইডিয়া পাবা। সেটা কি, একটা হচ্ছে এর ভর বের করতে পারো, আর একটা হচ্ছে তুমি এর প্রোটন সংখ্যা বের করতে পারো। তাহলে এই দুইটা জিনিস যদি তুমি বের করতে পারো, এই দুইটার মধ্যে যে কোনো একটা বের করলে তুমি মোটামুটি রাফলি মৌলটা সম্পর্কে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবা। এখন এই অঙ্কটাতে আমার যে এম, এম একটা আননোন মেটাল, ধাতু, যার সংকেত নির্ণয় করতে হবে। তাহলে সংকেত বা ধাতুটা কি এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করার জন্য, একে আইডেন্টিফাই করার জন্য আমার দুইটা জিনিসের কাছে হেল্প নিতে পারি, একটা হচ্ছে প্রোটন সংখ্যা আর একটা হচ্ছে ভর সংখ্যা। আমি দেখি এইখান থেকে এই যে আমাদের ইনফরমেশন আছে এটা থেকে কোনটা বের হয়, ভর বের করা যায় নাকি হচ্ছে আমাদের প্রোটন বের করা যায়। ওকে, লেটস সি। এখন তোমাকে বলতো অক্সাইডটার সংকেত হচ্ছে M3O4, তাহলে অক্সাইডটা হচ্ছে M3O4, এটা হচ্ছে আমাদের যৌগ M3O4। ঠিক আছে, এখন এর মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ বলে দিচ্ছে, তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ, তাহলে অক্সিজেনের সংযুক্তিটা বলে দিচ্ছে। অক্সিজেনের সংযুক্তি আমরা কিভাবে বের করব বলো তো,
এই যৌগ থেকে অক্সিজেনের সংযুক্তি কিভাবে বের করে বলো তো? আমি কার সংযুক্তি বের করতেছি? অক্সিজেনের সংযুক্তি। তাহলে উপরে কে যাবে? অক্সিজেনের ভর। তাহলে অক্সিজেনের ভর কত বলো তো? 16 ইন্টু কয়টা অক্সিজেন আছে আমাদের? 4টা অক্সিজেন আছে, তাহলে 16 ইন্টু 4, রাইট? নিচে কি আসবে? আমাদের মোট ভর। এখন মোট ভর বের করবা, যে এই মোট ভরের মধ্যে একটু লক্ষ্য করো তোমার এখানে, যে ভাইয়ার আমাদের এখানে এম আছে, এম কে আননোন, তা আমি কি এম এর ভর জানি? জানি না। তাহলে আমি একটু লিখে রাখতে পারি এখান থেকে, যে ধরি ধরি ধাতুটির আণবিক ভর, ধরি ধাতুটির ধাতুটির আণবিক ভর কত বলতো? আণবিক ভরটা কিন্তু আমি জানি না। তাহলে ধাতুটির আণবিক ভর হচ্ছে, আমি ধরে নিলাম এক্স। ধাতুটির আণবিক ভর হচ্ছে এক্স। তাহলে এখন তুমি দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি? এর আণবিক ভর হচ্ছে এক্স, লিখতে পারি এক্স ইন্টু কয়টা আছে ধাতু? 3টা, তাহলে ইন্টু 3 যোগ অক্সিজেনের কত? 16 ইন্টু 4, তাই না? এখন তুমি লক্ষ্য করে দেখো, আমার কিন্তু অক্সিজেনের পার্সেন্টেজটা বলে দিচ্ছে 27.6। তাহলে 27.6 ইকুয়াল টু, এখানে কিন্তু ইন্টু 100 হবে, ইন্টু 100%। ওকে, তাহলে দেখো তো আমার এখানে কত আসবে? 27.6% ইকুয়াল টু আসবে, এই যে দেখো 16 ইন্টু 4 ইন্টু আমাদের 100%। তাহলে একবারে লিখে দিই, একবারে আমি গুণ করে একবারে লিখে দিই 64,000%। এই পার্সেন্ট পার্সেন্ট কাটাকাটি চলে যাবে, রাইট? এখানে থাকবে 3x প্লাস 64। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পার্সেন্ট পার্সেন্ট কেটে দাও, ক্যালকুলেশন করো, করলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে। এই যে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যে এক্স এর ভ্যালুটা পাবা, এক্স এর যে মানটা আসবে, সেই মানটা দেখে তোমাকে হিসাব করে ধাতুটা কি সেটা বের করতে হবে, ধাতুটা বের করতে হবে। তাহলে এখন এখান থেকে দেখা যাচ্ছে আমার এক্স এর ভ্যালু আসতেছে 55.96, হুইচ ইজ নিয়ারলি 56, অর্থাৎ 56 আসতেছে। এখন কোন ধাতুর ভর আণবিক ভর 56? কোন ধাতুর আণবিক ভর 56? আমরা মোটামুটি সবাই জানি আমাদের কোন ধাতুর আণবিক ভর 56। বলতো ভাইয়েরা, কোনটার আণবিক ভর 56? আমাদের কোন ধাতুর আণবিক ভর 56? ভাইয়া আমাদের আয়রনের আণবিক ভর 56। কার বলতো? আয়রনের। তাহলে এখানে যেহেতু এক্স মানে হচ্ছে ধাতুটার আণবিক ভর, তাহলে আমি বলতেই পারি ধাতুর আণবিক ভর হচ্ছে 56, আর 56 কার ভর? আয়রনের ভর। তার মানে আমার উত্তরটা কি হবে বলতো ভাইয়ারা? আয়রন। উত্তরটা কি হবে? আয়রন। ঠিক আছে, এফি, আয়রন, গুড। তার মানে আমার এখানে যে আমাকে যদি বলা হয় যে ধাতুটা নির্ণয় করো, তাহলে ধাতুটা হবে কি আমাদের? আয়রন। সো এই জায়গাতে আমাদের ধাতু হবে আয়রন। ক্লিয়ার? ওকে ভাইয়ারা, ওকে ভাইয়ারা, ঠিক আছে, ওকে। তো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবো আমাদের ধাতুটির আণবিক ভর কত। আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। ওকে, চলো আমরা তার পরের ম্যাথটা করি। দেখো তার পরের ম্যাথটাতে কি বলছে, একটি ধাতুর দুটি অক্সাইডে, খেয়াল করো, একটা ধাতুর দুইটা অক্সাইড আছে, দুটি অক্সাইডে, দুটি ডিফারেন্ট ডিফারেন্ট অক্সাইড। হ্যাঁ, একটি ধাতুর দুটি অক্সাইডে কি আসছে দেখো তো? 27.6% ও 30% অক্সিজেন আছে, ও 30% কি আছে? অক্সিজেন আছে। ওকে, এখন বলছে যে প্রথম অক্সাইডটির সংকেত M3O4 হলে দ্বিতীয় অক্সাইডের সংকেত নির্ণয় করো। তাহলে দেখো প্রথম অক্সাইডের সংকেত দিয়ে দিছে M3O4, তাহলে দ্বিতীয় অক্সাইডের সংকেতটা নির্ণয় করতে বলছে। আমি আসলে জানি না আমাদের দ্বিতীয় অক্সাইডের সংকেতটা কি হবে। ঠিক আছে, তাহলে প্রথম অক্সাইডের সংকেত জানি, দ্বিতীয় অক্সাইডের সংকেতটা আমি জানি না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে ফার্স্টে, যে দেখো আমার কাছে কি আছে বলতো ভাইয়ারা? দুইটা ধাতু আছে, একটা ধাতুরই দুইটা অক্সাইড আছে। তা আমি ধরে নিলাম আমার ধাতুটা হচ্ছে এম বলে দিছে, তাহলে একটা ধাতুর দুইটা অক্সাইড, একটা অক্সাইড বলে দিছে M3O4, এটা একটা অক্সাইড তোমার প্রশ্নে বলা আছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো টেনশন নেই, এটা দেওয়া আছে। আর পরে বলছে কি, দ্বিতীয় অক্সাইডের সংকেত নির্ণয় করো। এখন দ্বিতীয় যে অক্সাইডটা, এই দ্বিতীয় অক্সাইডটা আমি জানি না এটা আসলে কি। অক্সাইড মানে কি বলতো? মানে একটা ধাতুর অক্সাইড, তাহলে ধাতুটা হচ্ছে এম, তার সাথে অক্সিজেন থাকবে, এটাই তো, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাতুটা। এখন এইটার, সরি, দ্বিতীয় ধাতু মানে প্রথম ধাতুর দ্বিতীয় অক্সাইড, মানে ওই ধাতুরই দ্বিতীয় অক্সাইডটা। এখন কথা হচ্ছে এটার সংকেত কি হবে এটা তোমরা জানি না।
তাহলে আমি ধরে নিলাম এটার সংকেত হচ্ছে এখানে থাকবে এক্স, এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়াই। জিনিস যৌগটা তো ধাতুর অক্সাইড, তাহলে ধাতু আর অক্সিজেনই তো থাকবে, বাট কে কয়টা থাকবে এটা তো আমি জানি না। তো আমাকে এই এক্স আই আর ওয়াই যদি আমি সামহাউ ফাইন্ড আউট করতে পারি, তাইলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। আমি যদি এক্স আর ওয়াইটা ফাইন্ড আউট করতে পারি তাইলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমার দুইটা ধাতুর অক্সাইড, আমি একটা ধাতু দুইটা অক্সাইড আমি লিখলাম, এম ধাতুর দুইটা অক্সাইড। আচ্ছা, এখন প্রথম যে অক্সাইডটা আছে, এই প্রথম অক্সাইডে তোমাকে বলে দিছে যে পার্সেন্ট অফ অক্সিজেন হচ্ছে 27.6%। প্রথমটার অক্সাইড বলে দিছে পার্সেন্ট অফ অক্সিজেন ইকুয়াল টু 27.6%। তাহলে এইখান থেকে আমি কি কি জিনিস বের করতে পারি, আমি লেটস হ্যাভ আ ট্রাই। ওকে, দেখো প্রথমটার অক্সিজেনের পার্সেন্ট 27.6%, তাহলে আমি লিখতেই পারি না 27.6, বা এভাবে লেখো, দেখো তো এভাবে তুমি লিখতেই পারো, খেয়াল করো। আমি লিখতেই পারি যে অক্সিজেনের পার্সেন্ট অফ অক্সিজেন ইকুয়াল টু কি হবে, উপরে যাবে কার ভর, অক্সিজেনের ভর। তাহলে কয়টা অক্সিজেন আছে বলো তো, 4টা অক্সিজেন। তাহলে 16 × 4 ইন্টু হচ্ছে 100% ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে ধাতুর ভর। এই ধাতুটার ভর কি তুমি জানো? ধাতুটার ভর কি জানো? এটা এম বলছে। এম কি কোনো ধাতু? কোনো আমরা জানি এটা আমাদের কোনো একটা নির্দিষ্ট ধাতু না। তাহলে এর ভর আমি জানি, ধরে নিব কত, এক্স ইন্টু কত বলো তো 3 যোগ হচ্ছে 16 × 4। তাহলে এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি দেখবা তোমার এইখান থেকে আসবে এক্স ইকুয়াল টু 56। এক্স ইকুয়াল টু কত আসতেছে বলো তো, 56। আচ্ছা, এক্স ইকুয়াল টু 56, সুতরাং আমি কি বলতে পারি, সুতরাং এই যে মেটালটা আছে, মেটালের আণবিক ভর হচ্ছে 56 গ্রাম। আর 56 গ্রাম যদি হয় তাহলে আমাদের মেটালটা কি আমরা সবাই জানি, আয়রন। তার মানে আমি মোটামুটি এটা কনফার্ম হয়ে গেছি, যে আমাদের যৌগটা হচ্ছে, মেটালটা হচ্ছে আয়রন। তাহলে আয়রনের একটা অক্সাইড Fe3O4, তার মানে এই অক্সাইডটার সংকেত কি হবে, এই অক্সাইডটার সংকেত হবে Fe3O4। এটা আমরা বের করে ফেলছি। ওকে, Fe3O4। তাহলে সুতরাং 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 অক্সাইডটা কি বলতো, অক্সাইড। সুতরাং অক্সাইডটি হচ্ছে আমাদের কি হবে বলতো ভাইয়ারা, Fe3O4। আই হোপ এটা নিয়ে কারো কোনো ডাউট নাই। আচ্ছা, Fe3O4। এখন এইবার খেয়াল করো, হিয়ার ইজ দ্য বিগ কোয়েশ্চেন। দেখো আমার এইখানে কি বলছে, এটা একটা অক্সাইড, যেই অক্সাইডের এইটা আরেকটা অক্সাইড, যে অক্সাইডে আমার এইখানেও অক্সিজেনের পার্সেন্টেজটা দেওয়া আছে। এই জায়গাতে আমাদের অক্সিজেনের পার্সেন্টেজ কত, 30%। এখানে দেওয়া 30% আছে তোমার অক্সিজেন। ওকে, অক্সিজেন আছে 30%। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, পার্সেন্ট অফ অক্সিজেন ইকুয়াল টু 30%। পার্সেন্ট অফ অক্সিজেন ইকুয়াল টু কত বলো তো, 30%। আচ্ছা ফাইন, 30%। ওকে, তাহলে এবার তুমি দেখো তো এখান থেকে আমি এইটা অনুযায়ী আমি লিখতে পারি, যেহেতু অক্সিজেনের পার্সেন্টেজ দেওয়া, তাহলে আমি লিখতে পারি পার্সেন্ট অফ অক্সিজেন ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়ারা, উপরে যাবে অক্সিজেনের ভর। তাহলে অক্সিজেনের ভর কত, 16। কয়টা অক্সিজেন আছে দেখো তো, ওয়াইটা অক্সিজেন আছে, রাইট? এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই। তাহলে অক্সিজেনের ভর উপরে, নিচে যাবে মোট ভর। তো মোট ভর ইন্টু হচ্ছে এখানে থাকবে 100%, নিচে আসবে আমাদের মোট ভর। বলো তো আমার মোট ভর কত? ভাইয়া এই ধাতুটার ভর এবং এই অক্সিজেনটার ভর। এখন তুমিই বলো তোমার এখানে ধাতুটার ভর কত? 56। তাহলে আমি এখানে লিখবো 56x প্লাস, আমি এখানে লিখবো তোমার হচ্ছে 16y। তাই না ভাইয়ারা? এইটুকু তো বুঝতে পারার কোনো সমস্যা নাই। তাহলে দেখো তো এখান থেকে আমি এটা এইভাবে একবারে লিখতেই পারি না। দেখো তো অক্সিজেনের পার্সেন্টেজ কত পার্সেন্ট, 30%। তাহলে আমি লিখতেই পারি 30% ইকুয়াল টু 16y ইন্টু 100%। একবারে লিখে দিই, একবারে কাটাকাটি করে দিই। হ্যাঁ, এখান থেকে কাটাকাটি গেলে পার্সেন্ট সব কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো এটা পরে লিখতেছি, 56x প্লাস 16y। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি চলে যায়, দেখো খুব সুন্দর মতো করে কাটাকাটি যায়। এই শূন্য কাটা, এই পার্সেন্ট কাটা। তাহলে এইখানে থাকবে হচ্ছে 160y ইকুয়াল টু, এইখানে তোমার থাকবে হচ্ছে শুধু 3। তাহলে 3 দিয়ে 56 গুণ করো, আসবে মানে 168। 56 ইন্টু 3, তাহলে 168x। ওকে, যোগ আসবে কত দেখো তো, 3 দিয়ে 16 গুণ করো, 3 16 কত, 48y। বোঝা গেছে কিনা ভাইয়ারা? ওকে ফাইন।
তাহলে এবার আমরা একটা কাজ করি, এখান থেকে। কাজটা কি ভাইয়ারা? দেখো এই 48y-কে এই পাশে তুমি নিয়ে আসো, 48y-টাকে এই পাশে তুমি নিয়ে আসো। তাহলে এখান থেকে আমি এই যে এখান থেকে লিখতেই পারি, এভাবে দেখো তো, লিখতেই পারি না? 168x ইকুয়াল টু আমি লিখতে পারি 160y মাইনাস 48y। তাহলে 160 মাইনাস 48 ক্যালকুলেশন করলে আসে 112y, 112y। ঠিক আছে, 112y চলে আসছে। তাহলে এবার একটা কাজ করি আমি এখানে, দেখো আমি ওয়াইটাকে এক্স এর নিচে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, 168টাকে এই পাশে নিয়ে যাই। তাহলে দেখো তোমার এখানে কি আসতেছে, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু আসবে 112/168। 112/168 তুমি যদি করো তাহলে আমার আসবে 2/3। তুমি করে দেখো 2/3 আসবে। এই যেখান থেকে ক্যালকুলেশন করো। কিভাবে ভাইয়ারা ক্যালকুলেশনটা ভাই আপনি করলেন? বুঝতে পারি নাই। আচ্ছা কোনো সমস্যা নেই, তোমাকে ভাই বুঝাই দিচ্ছি, খেয়াল করো। কি করছি, এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসছি, 180টাকে এই পাশে নিয়ে গেছি। তার মানে 112 ডিভাইডেড থাকবে 168 আর ওয়াইটা চলে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2/3। তাহলে এখান থেকে দেখো আমি কিন্তু বলতেই পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু, যেহেতু আমাদের 2/3, সুতরাং আমি বলতেই পারি না এখান থেকে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 3। দেখো এক্স বাই ওয়াই এর মান আসছে 2/3, তাহলে এখান থেকে বলাই যায় এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3। তাইলে আমার যে যৌগটার সংকেত, তাহলে তুমি বলো তো, তাহলে এম এক্স ও ওয়াই এটা ইকুয়াল টু কি হবে আমাদের? এটা ইকুয়াল টু এরকম হবে না, m2, দেখো এম এর এক্স এর মান 2, ওয়াই এর মান 3। তাহলে আমি তো এটাকে বলতেই পারি এটা ইকুয়াল টু আমাদের হবে এরকম m2o3, রাইট? আবার এটা ইকুয়াল টু আমি লিখতেই পারি এম মানে কি, আয়রন, তাহলে আমি লিখতেই পারি Fe2O3, রাইট? Fe2O3। তাহলে দেখো খেয়াল করো, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অক্সাইডের সংকেত। তাহলে দেখো প্রথম অক্সাইডের সংকেত আমাদের দিয়ে দিছিল, অক্সিজেনের পার্সেন্টেজ দিয়ে দিছিল, সেইখান থেকে আমি যে মেটালটা আছে, মেটালটার আণবিক ভরটা বের করে নিলাম, সেখান থেকে আমি মেটাল সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। তাহলে প্রথম অক্সাইডটা কি আসলে এটা বুঝলাম। এখন বসে এই সেম ধাতুর আরেকটা অক্সাইড, তার মানে আয়রনেরই আরেকটা অক্সাইড হচ্ছে এইটা, যেখানে তার সংকেতটা আমরা জানি না এবং তার পার্সেন্টেজটা দিয়ে দিছে। এখন এইখান থেকে ক্যালকুলেশন করে আমি কিন্তু এই এক্স আর ওয়াই এর রেশিওটা বের করে নিতে পারি। তার মানে এক্স আর ওয়াই এর মান আসছে 2/3, তাহলে আমি বলতেই পারি এক্স এর মান 2, ওয়াই এর মান 3। তাহলে আমাদের যৌগটার সংকেত কি হবে, M2Y3, বা যেহেতু এম মানে আমরা বের করে ফেলছি আয়রন, তাহলে লিখতে পারি Fe2O3, Fe2O3। ঠিক আছে, বলো তো ভাইয়ারা এতটুকু বুঝতে আমাদের কারো কোনো সমস্যা হয়েছে কিনা? যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। বলো এতটুকু বুঝতে আমাদের কারো কোনো সমস্যা হয়েছে কিনা। ঠিক আছে, কেউ যদি না বুঝো বলো ভাইয়াকে, ভাইয়া অবশ্যই তোমাদেরকে অবশ্যই বুঝাই দিব। যতবার না বুঝবা ভাইয়া ততবার তোমাদের বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যতবার না বুঝবা ততবার তোমাদের বুঝাই দিব। ক্লিয়ার? ওকে, ভেরি গুড গাইস, ক্লিয়ার। আচ্ছা আসো তাহলে আমরা তার পরের অঙ্কটা করি। হ্যাঁ, আমরা আজকে ক্লাসে বেসিক্যালি আমরা সংযুক্তি নিয়েই আলোচনা করবো। আজকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সংযুক্তি জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, সংযুক্তি জিনিসটা ক্লিয়ার করে দেওয়া। ওকে, এখন বলছে CA3PO4 CA3PO4 2, CA3PO4 2। ঠিক আছে, তো CA3PO4 2তে, CA3PO4 2 এ ক্যালসিয়াম অক্সাইডের শতকরা সংযুক্তি কত? ঠিক আছে, আচ্ছা এবার একটু বুঝো, কার সংযুক্তি বের করতে বলছে? ক্যালসিয়াম অক্সাইডের কার মধ্যে? CA3PO4 2 এর মধ্যে। আচ্ছা এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, টাইপের নাম কি? যৌগের ভেতর যৌগের সংযুক্তি, যৌগের ভেতর যৌগের সংযুক্তি। ওকে, আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই যৌগের ভেতর যৌগের সংযুক্তি আমরা আগের ফর্মুলা দিয়েও করতে পারি, আমাদের আগের ফর্মুলাটা দিয়ে আমরা করতে পারি, রাইট? এবং সেটা তোমাদেরকে ভাই অলরেডি কিন্তু দেখাইছি যে আমরা আমাদের আগের ফর্মুলা দিয়ে কিভাবে করতে পারি। ক্লিয়ার? আগের ফর্মুলা দিয়ে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা সেই ক্ষেত্রে একটা কি কথা ছিল, যে যেই যৌগটার সংযুক্তি বের করতে বলবে সেইটাকে যৌগের মধ্যে ডিরেক্টলি দেখতে হবে। তুমি যদি যৌগটার মধ্যে তাকে ডিরেক্টলি দেখতে পাও, তাহলে তুমি কিন্তু এই কাজটা করতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি এই কাজটা করতে পারবা যদি যৌগের ভিতরে তুমি ওই যৌগটাকে ডিরেক্টলি দেখতে পাও। এখন কোশ্চেন হচ্ছে
তুমি কি এই যৌগটার মধ্যে ডিরেক্টলি ক্যালসিয়াম অক্সাইডকে দেখতে পাচ্ছ? দেখো একটু খেয়াল করো যে আমি কেন যৌগের ভিতর মৌলের সংযুক্তির মতো করে এটা করতে পারতেছি না। দেখো তোমার এখানে আমি বলছিলাম পানির সংযুক্তি কত, তাহলে পানিও কিন্তু একটা যৌগ এবং যৌগের ভেতর একটা যৌগ, এবং এইখানে খেয়াল করো পানির সংযুক্তি বের করতে বলছে এবং আমি ডিরেক্টলি পানিকে এই যৌগটার মধ্যে ভিজুয়ালাইজ করতে পারতেছি, রাইট? বাট তোমাকে এখন যখন আমি বললাম যে ভাইয়া এই যৌগটার মধ্যে ক্যালসিয়াম অক্সাইডের সংযুক্তি কত, তাহলে এখন তুমি কি এইখানে ক্যালসিয়াম অক্সাইডকে ডিরেক্টলি ভিজুয়ালাইজ করতে পারতেছো? দেখো আমি এখানে ক্যালসিয়ামকে এইখানে দেখতেছি, অক্সিজেনকে এখানে দেখতেছি, একসাথে ক্যালসিয়াম অক্সাইড আকারে কিন্তু আমি এদেরকে দেখতে পারতেছি না। একসাথে ক্যালসিয়াম অক্সাইড আকারে কিন্তু আমি এদেরকে দেখতে পারতেছি না। সো যেহেতু আমি ক্যালসিয়াম অক্সাইডকে একসাথে দেখতে পারতেছি না, তাহলে এই ক্ষেত্রে আমি কিভাবে অঙ্কটা করব? দেখো, তো যদি এরকম কখনো হয় যে যৌগের ভিতর যৌগের সংযুক্তি বের করতে বলছে কিন্তু যৌগটাকে তুমি এর ভিতরে ভিজুয়ালাইজ করতে পারতেছো না, তাহলে তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যৌগটাকে তোমাকে ভেঙে লিখতে হয়। তোমার যৌগটাকে ভেঙে লিখতে হয়। তাহলে তুমি কি করবা? এই যৌগটাকে ভেঙে লিখবা। আচ্ছা, এখন আমি যে যৌগটাকে ভেঙে লিখবো, তো সেটা আমি কিভাবে লিখবো ভাইয়া? আসো এটা বোঝাও, কোনো সমস্যা না, জাস্ট একটু তাকাও যেটাকে আমি ভেঙে লিখলে কিভাবে লিখবো। এটাকে আসলে তাপ দিয়ে ভাঙে, ঠিক আছে? তো তাপের তোমার এখানে সাইন দেওয়ারও কোনো দরকার নেই, তুমি জাস্ট যৌগটাকে ভেঙে লিখবা। এখন এই যৌগটাকে ভেঙে কিভাবে লিখবা? তো লেখার ট্রিক্সটা হচ্ছে, দেখো কার সংযুক্তি বের করতে বলছে? বলছে ক্যালসিয়াম অক্সাইডের সংযুক্তি বের করতে। কার? ক্যালসিয়াম অক্সাইডের। তাহলে তুমি এই উৎপাদে সুন্দর মতো করে সবার আগে চোখটা বন্ধ কইরা ক্যালসিয়াম অক্সাইড লিখবা। দেখো খেয়াল করো, যার সংযুক্তি বের করতে বলছে তুমি উৎপাদে সুন্দর মতো কইরা আগে তারে লিখবা। আমার ক্যালসিয়াম অক্সাইড বলছে, আমি ক্যালসিয়াম অক্সাইড সবার আগে লিখছি। শেষ, শেষ, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কিচ্ছু হবে না, জাস্ট যেটার যেটার সংযুক্তি বের করতে বলছে উৎপাদে আগে ওটারে লিখবি। লেখার পর এখন তুই দেখবি যে অ্যাকচুয়ালি কয়টা ক্যালসিয়াম অক্সাইড বানানো পসিবল। তোমার এখান থেকে কয়টা ক্যালসিয়াম অক্সাইড বানানো পসিবল তোমাকে এটা দেখতে হবে। তুমি একটু খেয়াল করো তো তোমার এখানে কয়টা ক্যালসিয়াম আয়ন আছে। দেখো তো এখানে 3টা ক্যালসিয়াম আয়ন আছে। কয়টা অক্সিজেন আছে? খেয়াল করো, আমার কাছে 3টা ক্যালসিয়াম আছে এবং অক্সিজেন টোটাল কয়টা আছে? দেখো PO4 এর মধ্যে আছে 4টা এবং নিচে আছে 2টা, এই 2টা কিন্তু গুণ হয়ে যায়। তাহলে এখানে টোটাল অক্সিজেন কয়টা আছে ভাই? আমাদের 8টা অক্সিজেন আছে। কয়টা আছে? 8টা। তো ক্যালসিয়াম আছে কয়টা? 3টা। অক্সিজেন আছে কয়টা? 8টা। তাহলে বলো 3টা ক্যালসিয়াম কয়টা ক্যালসিয়াম অক্সাইড বানাইতে পারবে? 3টা ক্যালসিয়াম কয়টা ক্যালসিয়াম অক্সাইড বানাইতে পারবে? সর্বোচ্চ কয়টা বানাইতে পারবে? 3টাই তো পারবে, রাইট? তাহলে আমাদের 3 অণু ক্যালসিয়াম অক্সাইড হবে। তাহলে এই 3টা ক্যালসিয়াম 3 অণু ক্যালসিয়াম অক্সাইড বানাবে। এখন 3 অণু ক্যালসিয়াম অক্সাইড বানানোর জন্য কয়টা অক্সিজেনের দরকার? 3টা। এবং তুমি দেখো তো তোমার এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে কিনা? হ্যাঁ ভাই, আমার এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে। তাহলে কোনো প্যারাই নাই, কোনো টেনশনই নাই। তাহলে আমাদের কি হবে বলতো? 3 অণু ক্যালসিয়াম অক্সাইড হবে। আচ্ছা হইলো, এবার আপনাকে বাই প্রোডাক্ট লিখতে হবে। আর বাই প্রোডাক্ট কি ভাই লেখাই লাগবে? না, বাই প্রোডাক্ট না লিখলেও হইবে, কোনো সমস্যা নাই। বাট তুই দেখ কিভাবে বাই প্রোডাক্ট লেখে। একটা উৎপাদ যখন আমি জানি না গেছি, তাহলে বাই প্রোডাক্ট লেখা আমার জন্য কোনো ঘটনাই না। বা আমি একটা উৎপাদ জানি, তাহলে আমি কিভাবে আমার বাই প্রোডাক্টটা লিখতে পারি? খুবই সিম্পল। আচ্ছা বাই প্রোডাক্ট কেমনে লিখবো ভাইয়া? দেখো কে কে চলে গেছে? ক্যালসিয়াম আর অক্সিজেন চলে গেছে। কয়টা ক্যালসিয়াম চলে গেছে? 3টা ক্যালসিয়াম চলে গেছে, তাহলে কোনো ক্যালসিয়াম লেফট ওভার নাই। অক্সিজেন টোটাল ছিল কয়টা ভাইয়া? 8টা। কয়টা অক্সিজেন চলে গেছে? 3টা অক্সিজেন। তাহলে কয়টা অক্সিজেন আছে? 5টা। তাহলে আমার এখানে মোট 5টা অক্সিজেন আছে আর 2টা ফসফরাস আছে। তো 2টা ফসফরাস আর 5টা অক্সিজেন মিলে কি তৈরি করে ভাইয়া? P2O5 উৎপন্ন করে। কি উৎপন্ন করে বলো তো ভাইয়ারা? P2O5 উৎপন্ন করে। তাহলে 2টা অক্সিজেন আর আমাদের 2টা ফসফরাস আর 5টা অক্সিজেন বাকি আছে। এই 2টা ফসফরাস আর 5টা অক্সিজেন একসাথে লিখে দিবি, শেষ, আর কিচ্ছু না। ঠিক আছে? তো এখন তোমার বলতে CA3PO4 2A ক্যালসিয়াম অক্সাইডের শতকরা সংযুক্তি কত? ভাইয়া এখন সংযুক্তি বের করা খুবই সোজা। কেমনি বের করবো বলতো ভাইরা? পার্সেন্ট অফ ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের শতকরা সংযুক্তি কিভাবে বের করব? উপরে যাবে ক্যালসিয়াম অক্সাইডের ভর, কয়টা আছে? 3টা। তাহলে 3 ইন্টু ক্যালসিয়াম অক্সাইডের ভর, 3 ইন্টু ক্যালসিয়াম অক্সাইডের ভর ইন্টু হচ্ছে আমাদের 100%, নিচে ডিভাইডেড বাই কি হবে? কার ভর? এই যে যৌগটার ভর। যৌগটাকে CA3PO4 2 এর ভর। দ্যাটস ইট, শেষ। ওকে, তাহলে এখন আমরা কিভাবে
এই ভরটা বের করতে পারি। তোমরা বলো তো ক্যালসিয়াম অক্সাইডের ভর কত? তোমরাই বলো দেখি আমাদের ক্যালসিয়াম অক্সাইডের ভর কত? এটা মোটামুটি সবারই জানার কথা। হ্যাঁ, একটু একটু উত্তর দাও দেখি আমাদের এখানে ক্যালসিয়াম অক্সাইডের ভর কত, মানে ক্যালসিয়ামের ভর কত আগে এটা বলো। দেখো এখানে কার কার ভর জানা লাগবে? ক্যালসিয়ামের ভর জানা লাগবে, অক্সিজেনের ভর তুমি জানো, আর ফসফরাসের ভর জানা লাগবে। তো ফসফরাসের ভর কত? 31, রাইট? আচ্ছা, ক্যালসিয়ামের ভর কত? ক্যালসিয়ামের ভর কত দেখি, বলো তো দেখি ক্যালসিয়ামের ভর কত? না পারলে পিটামো। 40, গুড। তাহলে দেখ আমার এখানে কত আসতেছে, 3 ইন্টু ক্যালসিয়াম অক্সাইডের ভর। তাহলে ক্যালসিয়ামের 40 আর অক্সিজেনের হচ্ছে 16, তাহলে কত হবে? 56। 56, ওকে, ইন্টু কত? 100%, ইন্টু 100%। নিচে কি আসবে দেখো তো, CA3PO4 2 এর ভর। তাহলে CA3 এটার ভর কত? 40। কয়টা আছে? 3টা আছে, ইন্টু হচ্ছে 3, যোগ ফসফরাস কয়টা আছে বলো তো ভাইয়েরা? ফসফরাস কয়টা আছে? 2টা আছে। ফসফরাস আছে আমাদের 2টা, তাই না? তাহলে আমাদের কত হবে বলো তো? 31 ইন্টু 2, যোগ অক্সিজেন কয়টা আছে? 8টা, তাহলে কত হবে? 16 ইন্টু 8। এইখান থেকে ক্যালকুলেশন করলেই তুমি কিন্তু এই পার্সেন্ট অফ ক্যালসিয়াম অক্সাইডের ভ্যালুটা কত এটা পেয়ে যাবে। ওকে, কত আসছে একটু অ্যান্সারটা তোমরা জানাও, পার্সেন্ট অফ ক্যালসিয়াম অক্সাইডের ভ্যালুটা কত আসছে। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এখন এই সেম ম্যাথেই যদি তোমাকে এইভাবে বলতো ভাইয়া, এই সেম ম্যাথটাই যদি তোমাকে এইভাবে বলা হইতো, সেম ম্যাথটাতে যে তোমাকে ক্যালসিয়াম অক্সাইডের পার্সেন্টেজটা না বলে ধরো তোমাকে আমি বললাম যে আমাদের P2O5 এর পার্সেন্টেজ কত, তাহলে তুমি কিভাবে করবা? পার্সেন্ট অফ P2O5 কেমনে বের করবা ভাইয়ারা? উপরে কি যাবে? P2O5 এর ভর কয়টা আছে? একটাই আছে, তাহলে লিখবা P2O5 এর ভর ডিভাইডেড বাই এই CA3PO4 2 এর ভর ইন্টু উপরে কত হবে বলো তো ভাইয়ারা? 100%। উপরে কত হবে? 100%। দ্যাটস ইট। খুবই সোজা, খুবই সোজা ভাইয়ারা, খুবই সোজা। ঠিক আছে, এখন একটু তোরা খেয়াল করো এখান থেকে যে ভাই হ্যাঁ তোমরা অ্যান্সার বের করে ফেলতেছো অনেকে, আমি চেক দিয়ে দিব না একটু পরে কত হয়েছে। তো মজার ব্যাপারটা হয়েছে কি, যে দেখো তোমার যদি বলে ক্যালসিয়াম ফসফেটে P2O5 এর শতকরা সংযুক্তি কত, CaO বা তোমারে বললাম P2O5, P2O5 এর শতকরা সংযুক্তি কত? দেখো এটা কি একটা যৌগ না? যৌগ। কার ভেতরে? একটা যৌগের ভেতরে। তাহলে যৌগের ভেতর যৌগ সংযুক্তি বলতে তোমাকে কি করতে হবে? এটাকে ভাঙাই লিখতে হবে। এটাকে আগে ভাঙাই লিখতে হবে, ভাঙাই লিখে তারপরে এদের সংযুক্তি বের করতে হবে। আগে ভাঙাই লিখবা, লিখে তারপরে এদের সংযুক্তি বের করবা। ঠিক আছে, আই হোপ এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না, কারো কোনো সমস্যা হবে না। গুড, ভেরি গুড। আচ্ছা লেটস ডু অ্যানাদার ওয়ান। তোমার আমি বললাম এরকম CaNO3 2A NO2 এর শতকরা সংযুক্তি কত? NO2 এর শতকরা সংযুক্তি কত? CaNO3 2A NO2 এর শতকরা সংযুক্তি কত? এইটা তোমরা বের করো, এটা তোমরা বের করো। ঠিক আছে, আমি তোমাদের প্রসিডিউর তো সব শিখাই দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এইখানে CA3NO2A NO3 2A NO2 এর শতকরা সংযুক্তিটা কত এটা বের করা। ঠিক আছে, সেটা আমরা একটু সবাই ট্রাই করবো নিজেরা নিজেরা, দেখি আমরা এই অঙ্কটা করতে পারি কিনা। অবশ্যই পারবো, প্রত্যেকেই পারবো। তো লেটস ডু ইট।
কি হয়েছে আপনাদের এটা? আচ্ছা, কত আসছে? ঠিক আছে, দি চেক করো দেখি কত হয়। হ্যাঁ, খেয়াল করো কি বলছে। CaNO3 2A NO2 এর শতকরা সংযুক্তি কত? আচ্ছা ফাইন। আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে আগে প্রথমে দেখতে হবে। প্রথমে দেখো এটা কার মধ্যে কার সংযুক্তি, খেয়াল করো তো। এটা একটা যৌগ, রাইট? এবং NO2 একটা কি, এটাও কিন্তু একটা যৌগ। তাহলে এই যৌগের মধ্যে এই যৌগটার শতকরা সংযুক্তি বের করতে বসছে। তাহলে যৌগের ভেতর যৌগ। এখন তুমি বলো তো, এইখানে কি তুমি NO2 কে ডিরেক্টলি ভিজুয়ালাইজ করতে পারতেছো? না, আমি কিন্তু NO2 একসাথে দেখতে পাচ্ছি, আমি NO3 দেখতে পাচ্ছি, বাট NO2 দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে ভাই? আমাকে এই জায়গা থেকে তোমার হচ্ছে ভাইঙ্গা লিখতে হবে যৌগটাকে। তাইলে CaNO3 2, তাহলে এটাকে আমি ভাঙবো। আচ্ছা, ভাঙার নিয়মটা কি? তোমাদেরকে কি বলছি, সবার আগে কি লিখতে হবে? যার সংযুক্তি বের করতে বলছে তাকে লিখতে হবে। তাহলে সবার আগে আমার কাকে লিখতে হবে এখানে? সবার আগে আমার এখানে NO2 কে লিখতে হবে। তাহলে লিখলাম আমি সবার আগে NO2 কে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে দেখতে হবে এরকম কয়টা NO2 এখান থেকে বানানো পসিবল। এটা দেখতে হবে যে কয়টা NO2 এখান থেকে বানানো পসিবল। আচ্ছা, একটু দেখো তো ভাইয়া তোমরা এখানে, আমার এখানে NO3 2 আছে, রাইট? কি আছে বলো তো? NO3 2 আছে, তাই না ভাইয়ারা? তাহলে দেখো তো এখানে কয়টা নাইট্রোজেন আছে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে দুইটা নাইট্রোজেন আছে। কয়টা নাইট্রোজেন আছে? দুইটা নাইট্রোজেন আছে। আবার দেখো তো তুমি এখানে, তোমার এখানে কয়টা অক্সিজেন আছে ভাইরা? খেয়াল করো তো। আমার এখানে হচ্ছে চারটা অক্সিজেন আছে। কি আছে বলো তো? চারটা অক্সিজেন আছে। ওকে, তাহলে এখন তোমরাই বলো যে এই জিনিসটাকে ভাঙলে আমাদের কি হবে? যে এক সেকেন্ড, বলো। তাহলে আমাদের কি হবে এই জায়গাতে? মানে এখানে মেইন বিক্রিয়াটা আমাদের কি হবে, কি লিখতে পারবো আমরা এখান থেকে? একটু দেখো তো, বোঝার ট্রাই করো। যে ভাইয়া CaNO3 2, তাই না? তাহলে এখানে NO2 আছে। তাহলে কয়টা NO2 পাবো আমরা এখান থেকে? দেখো এখান থেকে একটু লক্ষ্য করো, দুইটা নাইট্রোজেন আছে। তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে দুইটা NO2 পাবো, রাইট? দুইটা NO2 পাবো, মাস্ট, শেষ। আচ্ছা, এখন তুমি বলো, এখান থেকে এবার বাকি কাজ হয়ে গেছে আমাদের। এখন তুমি বলো আমি দুইটা NO2 পাইছি, পাওয়ার পরে দুইটা NO2 পর আমার এখানে কি বাকি আছে? এই জায়গাতে আমাদের কি বাকি আছে? দেখো তো আমার এখানে দুইটা নাইট্রোজেন ছিল, ছয়টা অক্সিজেন ছিল। বাট দেখো তো এখানে আমার কয়টা অক্সিজেন চলে গেছে? চারটা অক্সিজেন চলে গেছে। তাহলে আমার এখানে কয়টা অক্সিজেন বাকি আছে? বা দুইটা অক্সিজেন বাকি আছে। কয়টা অক্সিজেন? দুইটা অক্সিজেন বাকি আছে। আর আমার এখানে কি বাকি আছে? একটা ক্যালসিয়াম বাকি আছে। তাহলে এখন তুমি বলো, আমার এখানে একটা ক্যালসিয়াম বাকি আছে, দুইটা অক্সিজেন বাকি আছে। এখন বলো তো, একটা ক্যালসিয়াম কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হইতে পারে? বা একটা ক্যালসিয়াম একটা অক্সিজেনের সাথে যুক্ত হইতে পারে, যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে পারে। এখন তুমি বলো যে ভাই তাহলে আমার টোটাল কয়টা অক্সিজেন গেল? অক্সিজেন গেল 2 × 2 = 4 আর 1 5টা। স্টিল আমার কিন্তু আরেকটা অক্সিজেনের শর্ট আছে, রাইট? তাহলে ওই একটা অক্সিজেন কেমনে লিখে দিবা? এই যে উৎপাদে আরেকটা অক্সিজেন আছে, এই যে লিখে দাও অক্সিজেন। কিন্তু ভাই এখানে তো আমার দুইটা অক্সিজেন, তাহলে আমার এখানে কি করতে হবে? হাফ লিখে দিতে হবে, জাস্ট হাফ। ক্লিয়ার? তো তোমার কিন্তু এই অঙ্কটা করার জন্য এই পুরোটা সমতা করা কি দরকার আছে? না, পুরোটা সমতা করার তোমার কোনো দরকার নাই। পুরোটা সমতা করার তোমার কোনো দরকার নাই। স্টিল স্টিল এই অঙ্কটার জন্য দরকার নাই। বাট যদি তোমাকে এখান থেকে বলতো যে ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে অক্সিজেনের সংযুক্তি O2 এর সংযুক্তি কত, O2 এর সংযুক্তি, ও না অক্সিজেন না, O2 এর সংযুক্তি, তখন O2 কিন্তু একটা মৌল না, O2 কিন্তু একটা যৌগ। তখন কিন্তু তোমার এই আলটিমেটলি এই জিনিসটা করাই লাগতো। তো ভাঙবা কিভাবে ভাইয়া? নিয়মটা কি? যার সংযুক্তি বাইর করতে বলতে ওটা বাইর করবি, কইরা এনতে হিসাব করে বাইর করবি এটা কয়টা বানানো যায়, ভাই দুইটা বানানো যায়। বানানোর পরে বাকি জিনিসগুলো একসাথে মিলাই বসাই দিবি। কারণ ক্যালসিয়ামের সাথে কয়টা অক্সিজেন বসতে পারে? একটাই তো না, ক্যালসিয়াম অক্সাইড, এর যোজনীয় 2, এর যোজনীয় 2, তাহলে একটাই বসতে পারে। তাহলে বাকি কিন্তু আরো একটা অক্সিজেন আছে, তাহলে আরেকটা অক্সিজেনকে সাইডে আমাকে লিখে দিতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এখন এইখান থেকে আমাদেরকে কি করতে হবে ভাইয়া? এখন এখান থেকে NO2 এর সংযুক্তি বের করতে হবে। তাহলে পার্সেন্ট অফ NO2 ইকুয়াল টু কি হবে বলো তো ভাইরা? উপরে যাবে 2 × NO2 এর NO2 এর ভর ইন্টু 100%, 100%,
ডিভাইড বাই কি আসবে বলো তো, এই ক্যালসিয়াম নাইট্রেটের ভর CaNO3 2 এর ভর। দ্যাটস ইট, এটা আমরা সবাই পারবো, রাইট? এটা আমাদের প্রত্যেকেরই পারা উচিত। এখন তাহলে তুমি এখান থেকে কিভাবে করবা ভাইয়ারা বলো তো? আমি এখান থেকে লিখবো 2 ইন্টু NO2 এর ভর। আচ্ছা, নাইট্রোজেনের ভর কত? আমরা সবাই জানি 14। অক্সিজেনের ভর কত বলো তো? 16। তাহলে 32 যোগ 14 কত আসে বলো তো? 46। 46 ইন্টু হচ্ছে আমাদের 100%, ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 যোগ নাইট্রোজেন আছে 2টা, তাহলে 14 ইন্টু 2 যোগ অক্সিজেন কয়টা? 16 ইন্টু টোটাল কয়টা আছে? 6টা। এই ক্যালকুলেশন করলে এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটাই হবে তোমার এই NO2 এর পার্সেন্টেজ। এটা হবে কি বলতো? NO2 এর পার্সেন্টেজ, যেটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো। তো তোমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করে ফেলবা যে আমাদের NO2 এর পার্সেন্টেজের ভ্যালুটা কত। ঠিক আছে? এই সেম অঙ্কটাই যদি তোমাকে কখনো এইভাবে দিত, তখন তুমি কিভাবে করবা? এবার কিন্তু তুমি পারবা। ঠিক আছে? আমি এটা একটু এডিট করে নেই। ধরো তোমার বললাম, হ্যাঁ, এই সেম অঙ্কটাই তোমারে দিলাম আমি এইভাবে। এটা তোমরা নিজেরা একটু জাস্ট মাথা খাটায় চিন্তা করবা। এখন যদি তোমার আমি এইভাবে বলতাম যে NO2-তে, এই যে এইখানে CA3NO2-তে অক্সিজেনের সংযুক্তি কত, O2 এর সংযুক্তি কত? তো এটাতে মেজর ভুলটা কি ভাইয়া? সবাই কি করে জানো? অক্সিজেনের নর্মাল সংযুক্তি আনতে বাইর করে, এই জায়গা থেকে অক্সিজেনের সংযুক্তি বের করে। কিন্তু এটা তো তোমার হবে না। এখান থেকে তুমি ডিরেক্টলি তো অক্সিজেনের সংযুক্তি বের করতে পারবা না। এখান থেকে অক্সিজেনের সংযুক্তি তুমি বের করতে পারবা না ওই যে ওইভাবে আগের মতো করে যৌগের ভিতর মৌলের সংযুক্তি। এটা কি যৌগের ভিতর মৌলের সংযুক্তি? না, এটা কিন্তু যৌগের ভিতর যৌগের সংযুক্তি। ঠিক আছে? কারণ অক্সিজেন নিজে কিন্তু একটা যৌগ। তাহলে এর মধ্যে অক্সিজেনের শতকরা সংযুক্তি যদি কখনো বলে, তাহলে তুমি যদি আগের নিয়মে অঙ্ক করো তাহলে কিন্তু হইবে না, আগের মতো করে করলে হবে না। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে একটা যৌগের ভিতর আরেকটা যৌগের সংযুক্তি বের করতে পারি। ঠিক আছে? একটা যৌগের ভিতর আরেকটা যৌগের সংযুক্তি কিভাবে বের করতে পারি। ক্লিয়ার? তাই হোক, এটা আমরা সবাই বুঝতে পেরেছি এবং আশা করি এটা নিয়ে আপনাদের কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, তো চলেন এবার আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই। ঠিক আছে? ওকে, চলো। তো আমরা এর পরের টাইপটা নিয়ে আমাদের একটু আলোচনা করি। আমাদের তার পরের টাইপটার নাম হচ্ছে, তার পরের টাইপটার নাম কি জানো? তার পরের টাইপটার নাম হচ্ছে আমাদের টাইপ 1.3। টাইপ 1.3, এবং এই টাইপটার নাম হবে, এটা একটু লিখে দিই আপনাদেরকে। ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে টাইপ টাইপ 1.3, এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে মিশ্রণে মিশ্রণে যৌগের যৌগের সংযুক্তি। মিশ্রণে যৌগের সংযুক্তি, এটা হচ্ছে আমাদের টাইপ 1.3। ঠিক আছে? টাইপ 1.3-তে কি থাকবে বলো তো ভাইয়ারা? মিশ্রণে যৌগের সংযুক্তি। মিশ্রণে যৌগের সংযুক্তি। আচ্ছা, এখন এই টাইপ 1.3-তে যদি তোমারে কখনো এই মিশ্রণের মধ্যে যৌগের সংযুক্তি বাইর করতে বলে, তাহলে তুমি ভাই কিভাবে অঙ্ক করবা? মিশ্রণের মধ্যে যদি তোমাকে কখনো যৌগের মৌলের মিশ্রণে যদি কখনো যৌগের সংযুক্তি বের করতে বলে, হ্যাঁ, একটা মিশ্রণের মধ্যে তোমাকে কি করতে বলছে? যৌগের সংযুক্তি বের করতে বলছে। এতক্ষণ তুমি টাইপ 1.1-এ কি পড়ছো? টাইপ 1.1-এ পড়ছি মৌলের ভিতর যৌগ। আচ্ছা, টাইপ 1.2-তে কি পড়ছো? যৌগের ভেতর যৌগ। আচ্ছা, এবার তাহলে টাইপ 1.3-তে কি পড়বা? এটা হচ্ছে মিশ্রণে যৌগ। মিশ্রণে যৌগ। তো যদি কখনো দেখো আমাদের এরকম মিশ্রণের মধ্যে যৌগের সংযুক্তি বের করতে বলছে, তাহলে তোমার সবার আগে কাজ হচ্ছে তুমি পাত্র আঁকবা। কি করবা বলো তো ভাইয়ারা? সবার আগে কাজ হচ্ছে কি? স্টেপ নাম্বার ওয়ান, হ্যাঁ, একদম সহজ সিম্পল ওয়েতে কি করব? পাত্র একে ম্যাথ করব। পাত্র একে একে ম্যাথ করব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ, স্টেপ নাম্বার 1।
পাত্র একে ম্যাথ করব। আচ্ছা, এবার হচ্ছে কিছু নোট মনে রাখবো আর কি, এগুলোকে স্টেপ বলা যায় না, আমরা একটু মনে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের নোট নাম্বার 1, কিছু নোট মনে রাখতে হবে। হ্যাঁ, প্রথম নোট হচ্ছে, যদি দেখো কখনো মিশ্রণের মধ্যে যৌগের সংযুক্তি বের করতে বলে, তাহলে পাত্র একে ম্যাথ করব। আচ্ছা ফাইন, ম্যাথ করব। আচ্ছা ফাইন, তারপরেরটা 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে যা যা আছে এগুলা লিখবা। পাত্রের ভেতর কি কি আছে লিখবো। পাত্রে কি কি আছে আছে লিখবো লিখবো ঠিক আছে। এরপরেরটা কি? এরপরটা হচ্ছে পার্সেন্ট দেওয়া থাকলে, পার্সেন্ট দেয়া থাকলে মোট ভর, মোট ভর 100 ধরবো। যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা মোট ভর কি ধরবো? 100 ধরবো। পার্সেন্ট দেওয়া থাকলে মোট ভর 100 ধরবো, ঠিক আছে। যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা মোট ভর 100 ধরবো। তাহলে নর্মাল কি পাত্র একে ম্যাথ করবো, চলে যাচ্ছ নাকি? ওকে ঠিক আছে। তাহলে নর্মাল ফার্স্টে পাত্র একে ম্যাথ করবা, তারপর পাত্রে কি কি আছে লিখবা, তারপর যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকলে তুমি মোট ভর 100 ধরবা, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, যদি বিক্রিয়ার কথা বলা না থাকে তাহলে আণবিক ভর নিয়ে কাজ করব, ঠিক আছে। বিক্রিয়া, বিক্রিয়ার কথা বলা না থাকলে, না থাকলে আণবিক, কি বলছে বলো তো ভাইয়ারা, আণবিক ভর নিয়ে 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 কাজ করব, আণবিক ভর নিয়ে কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। ওকে, তাহলে তোমাকে দেখতে হবে সবার আগে যে ভাইয়ারা আমাদের যে কি কি বলছে অঙ্কটার মধ্যে। যদি বলে অঙ্কটা যদি তোমাকে এরকম দেয় যে এটা হচ্ছে আমাদের টাইপ 1.3, এবং জিনিসটা হচ্ছে এরকম যে যদি কখনো একটা মিশ্রণ দিয়ে বলে এই মিশ্রণে যৌগের সংযুক্তি নির্ণয় করো, অর্থাৎ তোমার কাছে দুইটা যৌগের বা একাধিক যৌগের একটা মিশ্রণ আছে, এবং সেই মিশ্রণ থেকে তোমাকে বললো কে কত পার্সেন্ট আছে মিশ্রণের মধ্যে বাইর করতে, তাহলে এই ক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি ফর্মুলাটা হচ্ছে যে তুমি সবার আগে পাত্র এঁকে ম্যাথ করবা, পাত্র এঁকে ফেলবা, কোনো কথা নাই। সবার আগে আমরা কি করবো? পাত্র আঁকবো। আচ্ছা, এরপরে ওই পাত্রের মধ্যে আমাদের কি কি আছে এটা আমরা লিখবো। তারপরে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা মোট ভর 100 ধরবো, আর পার্সেন্ট না দেওয়া থাকলে তো কোনো সমস্যা নাই। আর কি বলতে, বিক্রিয়ার কথা বলা না থাকলে আণবিক ভর নিয়ে কাজ করব। যদি বিক্রিয়ার কথা বলা না থাকে তাহলে আমরা কি নিয়ে কাজ করব গাইজ? আণবিক ভর নিয়ে কাজ করব। ওকে স্যার, লেটস ডু ইট। চলো আমরা কিভাবে করতে পারি দেখি। আচ্ছা, আমরা একটা অঙ্ক করার ট্রাই করি সবার আগে। হ্যাঁ, প্রথমেই আমরা একটা ম্যাথ করার ট্রাই করি। দেখো, আমাদের প্রথমেই একটা ম্যাথ আমি তোমাদেরকে দিলাম, যে ম্যাথটা হচ্ছে এরকম। ধরো তোমাকে আমি বললাম যে 184 গ্রাম, 184 গ্রাম, ওকে, ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের একটি মিশ্রণকে, ওকে, 184 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের একটি মিশ্রণকে আমরা যদি উত্তপ্ত করি, তাহলে আমাদের এই যে অঙ্কটা দিয়ে শুরু করি। ওকে ফাইন, চলো। তো তোমার এখানে বলা হয়েছে এরকম যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে, ঠিক আছে, উত্তপ্ত করলে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে, ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে, ম্যাগনেসিয়াম কার্বনেটের কার্বনেটের কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটের ও ম্যাগনেসিয়াম কার্বনেট এর এর মিশ্রণকে, মিশ্রণকে উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? 96 গ্রাম অবশেষ, অবশেষ পাওয়া যায়। 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন তোমার কোশ্চেন হচ্ছে মিশ্রণে, মিশ্রণে মিশ্রণে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি কত? মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি কত? শতকরা সংযুক্তি কত? ঠিক আছে,
এটা তোমাকে বের করতে বলছে। তাহলে খেয়াল করো কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি কত, এটা তোমাকে বের করতে বলছে। ওকে, মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি কত, এটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এখন আগে একটা তুমি জিনিস বুঝো কি বলছে। প্রথম কথা, আমার প্রথম কথা বলছে মিশ্রণে। আচ্ছা, একটা মিশ্রণ আছে। কিসের মিশ্রণ আছে? ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিশ্রণ আছে 184 গ্রাম, যেই মিশ্রণের ভর হচ্ছে 184 গ্রাম। আচ্ছা, 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ আছে। আচ্ছা, তাইলে মিশ্রণ আছে, আচ্ছা ফাইন। তারপরে কি বলতে বলছে? মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের সংযুক্তি বের করতে বলছে। কোথায়? মিশ্রণে। এখন তোমাদেরকে কি পড়াইছিলাম, যেটা কি মিশ্রণে যৌগের সংযুক্তি। খেয়াল করো, মিশ্রণে কার সংযুক্তি? ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট, এরা কি যৌগ। তাহলে মিশ্রণে যৌগের সংযুক্তি বের করতে বলছে। তাহলে সবার আগে কাজ কি? সবার আগে কাজ হচ্ছে পাত্র আইকা ফেলবা। সবার আগে কাজ হচ্ছে কি আইকা ফেলবা? পাত্র আইকা ফেলবা। আমার সবার আগে কাজ হচ্ছে পাত্র এঁকে ম্যাথ করব। প্রথম কাজ, তুমি পাত্র আঁকবা। পাত্র আঁকার পরে এই পাত্রের মধ্যে কি কি আছে এটাকে লিখতে হবে। পাত্রের মধ্যে দুইটা যৌগ আছে। কে কে আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে। আচ্ছা ভাই, আর কে আছে? আর আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। এবং এই দুজন মিলায় মোট কত আছে? 184 গ্রাম। 184 গ্রাম, মানে এদের দুজন মিলে 184 গ্রাম আছে। ওকে, তাহলে আমি লিখতেই পারি ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট আর মিলে আছে 184 গ্রাম। এটা হচ্ছে মোট আছে 184 গ্রাম। বলে দিতে যে মিশ্রণের ভর হচ্ছে 184 গ্রাম মিশ্রণকে। তাহলে 184 গ্রাম হচ্ছে এই দুজনের ভর। এখন আমি ধরে নিব যে ধরি এই ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে এক্স গ্রাম। যদি এইটার ভর হয় এক্স গ্রাম, তাহলে তোমরাই বলো ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত হবে। দেখো, এই দুইজন মিলাই আছে 184 গ্রাম। একটা মিশ্রণের মধ্যে এই দুইটা জিনিস আছে। এখন দুইজন মিলাই আসতে আমাদের 184 গ্রাম। তাহলে আমি যদি এইটার ভর ধরি এক্স গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত হবে? খুব সিম্পল ভাইয়া, 184 মাইনাস এক্স। 184 মাইনাস এক্স গ্রাম। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? অবশ্যই নাই, অবশ্যই নাই। ঠিক আছে, তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে এক্স গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত হবে? যে 184 মাইনাস এক্স, কারণ এই দুইটা মিলে আছে মোট 184 গ্রাম। রাইট? তাহলে আমি ফার্স্টে ইনফরমেশনটা লিখবো। এখন কি বলছি, যা যা ইনফরমেশন আছে সব বাক্সের মধ্যে লিখবা। সব আমরা বাক্স এক অঙ্ক করবো বলছিলাম না, পাত্র এক অঙ্ক করবো। তো বাক্স আঁকছি, পাত্র আঁকছি, এবার পাত্রের মধ্যে সব ইনফরমেশন লিখতে হবে। তাহলে পাত্রের একটা মিশ্রণের মধ্যে ক্যালসিয়াম কার্বন ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, ভালো কথা। এর মোট ভর আছে 184 গ্রাম। তাহলে এটা এক্স গ্রাম হলে এটা 184 গ্রাম, এটাও বুঝছি। এখন একটা কথা বলছে এখানে, কি বলতে দেখো তো। বলছে তুমি যদি পাত্রটাকে উত্তপ্ত করো, কি করলে? খেয়াল করে একটা কথা বলছে, উত্তপ্ত করলে। দেখছো, উত্তপ্ত করলে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মানে এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমি যদি এদেরকে উত্তপ্ত করি, অর্থাৎ এখানে যদি আমি আগুন ধরায়া দেই, তাহলে এই পুরা পাত্র থেকে আমি অবশেষ পাবো। কি পাবো বলো তো? পাত্র থেকে অবশেষ পাবো। অবশেষ পাবো কত গ্রাম? এই পুরা পাত্র থেকে আমি অবশেষ পাবো 96 গ্রাম অবশেষ। এখন অবশেষ কি একটু পরে বুঝাইতেছি। প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটে উত্তপ্ত করছি, ম্যাগনেসিয়াম কার্বনেটও আমি উত্তপ্ত করছি, দুই বস্ত্রই আমি উত্তপ্ত করছি। আচ্ছা, উত্তপ্ত কইরা কি করছি? উত্তপ্ত কইরা আমি একটা এই পুরা মিশ্রণটারে আমি উত্তপ্ত করছি আর এই 96 গ্রাম অবশেষ পাওয়া গেছে। এই ইনফরমেশনটা আমাকে বলে দিছে। এখন এই ইনফরমেশনকে কাজে লাগায় আমার এখন বাকি ম্যাথটা করতে হবে। তাহলে আমি একটু ওভারঅল পুরো ম্যাথে কি কি বলছে সেটাকে আমি একটু ভিজুয়ালাইজ করে নিলাম। আমার 184 গ্রাম একটা মিশ্রণ ছিল, যেই মিশ্রণের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটকে ধরে নিছি এক্স গ্রাম, তাহলে বাকিটা আছে এত গ্রাম, এবং এদেরকে উত্তপ্ত করার পরে 96 গ্রাম অবশেষ পাওয়া গেছে। এই একটা কথা আমাকে বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমি অঙ্কটা কিভাবে করব। ঠিক আছে, এটা হলো আমার প্রথম কাজ। তাহলে প্রথম কাজ তোমার এইটা তুমি হচ্ছে লিখলা। আচ্ছা ফাইন, এবার এটারে তুমি সেপারেট করে আলাদা করে রাখো, রাখে এবার তুমি ম্যাথ করবা। এখন ম্যাথটা কিভাবে করবা ভাইয়ারা, আসো আমরা একটু দেখি। তা আমার এই যৌগটাকে আমি যদি উত্তপ্ত করি তাহলে কি হবে? এখানে দেখো আমার দুইটা যৌগ আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে।
তাহলে আমি ফার্স্টে আমার প্রথম যৌগটাকে নিব, প্রথমটা কে আছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমি নিলাম, আমার এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে আমাকে কি করতে হবে, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। তো করো, এটাকে উত্তপ্ত করো। এবং তোমরা মোটামুটি সবাই জানো আমার যে ক্যালসিয়াম কার্বনেট আছে, এই ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে একটা জিনিস পাওয়া যায়, সেটা কি ভাইয়া, ক্যালসিয়াম অক্সাইড। আর কি পাওয়া যায় ভাইয়া, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা ফাইন। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, কার্বন ডাই অক্সাইড একটা কি গ্যাস, যে গ্যাস সে কি হয়, উড়ে চলে যায়। আর ক্যালসিয়াম অক্সাইড আমাদের একটা কি সলিড, সলিড। তাহলে এখন তোমরা আমাকে বলো, আমি যদি এই যৌগটাকে উত্তপ্ত করি, আমি যদি এই ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, উত্তপ্ত করলে ঘটনাটা কি হয়, দেখো ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি উত্তপ্ত করি, উত্তপ্ত করলে আমার ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যায়, বাকি থাকে কে, শুধু ক্যালসিয়াম অক্সাইড। এটাকে উত্তপ্ত করলে কি হয়, এটাকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইডটা উড়ে চলে যাবে, তাহলে কে পড়ে থাকবে, কার্বন ডাই অক্সাইড, সরি ক্যালসিয়াম অক্সাইড। তো এইটা কি বলা হয়, অবশেষ। এটাকে কি বলা হয়, অবশেষ। মানে কোন একটা জিনিসকে উত্তপ্ত করছো, যেটা পড়ে আছে নিচে, সেটা কি বলা হয়, অবশেষ। তার মানে ক্যালসিয়াম অক্সাইডটা তোমার হচ্ছে অবশেষ, আর কার্বন ডাই অক্সাইড উড়ে চলে গেছে। ওকে, এখন তুমি বলো তো যে এটা কয় মোল আছে। দেখো তো এটার সামনে ভাইয়া কয় মোল আছে, এটার সামনে আছে 1 মোল। এটার সামনেও কয় মোল আছে ভাইয়া, 1 মোল। এটাও আছে 1 মোল, এটাও আছে তোমার 1 মোল, তাই না? তাহলে আমার এখন কাজ কি, আমার কাজ হচ্ছে আমি এখানে বলতে পারি যে এটা আছে আমাদের 1 মোল, আমার যাদেরকে যাদেরকে লাগবে, আমার ক্যালসিয়াম কার্বনেট আর অবশেষ লাগবে। অবশেষ কে, অবশেষ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটাও কত উৎপন্ন হয়েছে, 1 মোল উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখন এখন তুমি দেখো ক্যালসিয়াম কার্বনেটের কি নিছো, ভর নিছো। কি নিছো এখানে, ভর। আচ্ছা, আর তোমার প্রশ্নে অবশেষেরও কি দেওয়া আছে, ভর। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে ভরে কনভার্ট করতে হবে, এই ক্যালসিয়াম অক্সাইডটাকেও ভরে কনভার্ট করতে হবে, কারণ আমার এখানে অবশেষেরও ভর দেওয়া আছে। একটা অঙ্ক একটু কষ্ট করে বুঝো, বাকি অঙ্কগুলো সব ফকফকা হয়ে যাবে। ওকে, একটা অঙ্ক আমরা একটু কঠিন করে একটু একটু কষ্ট করে বুঝবো। তাহলে এখন তুমিই বলো, ক্যালসিয়াম কার্বনেট আছে 1 মোল, তাহলে আমি বলতেই পারি এটার 1 মোল সমান সমান হচ্ছে 100 গ্রাম। তোমরা হিসাব করে দেখো, ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল সমান 100 গ্রাম। আর ক্যালসিয়াম অক্সাইডের 1 মোল সমান কত গ্রাম, এটা আণবিক ভর বের করে দেখো, 56 গ্রাম। 56 গ্রাম। তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে 56 গ্রাম, রাইট, 56 গ্রাম। তাহলে ভাই আমাদের 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে কত গ্রাম, 56/56। তাহলে এখন তুমি বলো তো, এই পাত্রের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে কত গ্রাম, X গ্রাম। এই পাত্রটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম আছে, X গ্রাম। তাহলে আমি বলতেই পারি, তাহলে X গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত, 56x/100 গ্রাম। বলো তো এটা কি, তোমরাই বলো এটা কি, এই জিনিসটা কি, তোমরাই বলো এটা কি, এত গ্রাম, এটা কি, এটা কি, এটা কি, এটা হচ্ছে তোমার অবশেষ। এটা কি, এটা হচ্ছে তোমার অবশেষ, অবশেষ, অবশেষ। তাহলে এখন তুমি দেখো যে তুমি যখন এদেরকে উত্তপ্ত করছো, তখন এইখান থেকে কিছু পরিমাণ অবশেষ পাওয়া গেছে, এইখান থেকে কিছু পরিমাণ অবশেষ পাওয়া গেছে। এই দুইটার অবশেষের পরিমাণ হচ্ছে 96 গ্রাম। তাহলে এখন দেখো ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু অবশেষ আসছে, কতটুকু অবশেষ আসছে, সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমার অবশেষের পরিমাণ কত। আমি কিন্তু অলরেডি বের করে ফেলছি, রাইট। ওই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে অবশেষের পরিমাণ হচ্ছে এত গ্রাম। এখন আমার কিন্তু পাত্রটার মধ্যে আরেকটা জিনিস আছে, পাত্রটার মধ্যে আরেকটা জিনিস কে আছে বলো তো ভাইয়ারা, এই পাত্রের মধ্যে আমার আরেকটা জিনিস আছে, সেটা কে, সেটা হচ্ছে আমাদের এই পাত্রের মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে। কে আছে ভাইয়ারা, ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এবার দেখো আমাকে কি করতে হবে, এই ম্যাগনেসিয়াম কার্বনেট নিয়েও কাজ করতে হবে। তাহলে এখন আমি কি জানি, যে আমি যদি আমার ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, তাহলে আমরা কি পাবো, আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, যেটা কিনা একটা সলিড। আর আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাবো, যেটা কিনা একটা গ্যাস। যেহেতু কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, কার্বন ডাই অক্সাইড কি হবে, উড়ে চলে যাবে। কার্বন ডাই অক্সাইড আমাদের উড়ে চলে যাবে। আচ্ছা ভাইয়ারা, যদি কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যায়, তাহলে অবশেষ কে থাকবে, তোমরাই বলো এখান থেকে আমাদের অবশেষ কে থাকবে, ম্যাগনেসিয়াম অক্সাইড, রাইট। তাহলে এখন তুমি দেখো খেয়াল করে, যে আমার এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে কয় মোল,
দেখো তো ম্যাগনেসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে আমরা হিসাব করব। ম্যাগনেসিয়াম কার্বনেট দেখো এটা 1 মোল, ম্যাগনেসিয়াম অক্সাইডও কত উৎপন্ন হয়েছে 1 মোল, রাইট? এখন বলো তো অবশেষের কি দরকার? অবশেষের ভর দরকার। তাহলে এখন ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত? ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 84 গ্রাম। তোমরা করে দেখো 84 গ্রাম আসবে। তুমি যদি ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর বের করো দেখবে এটা ভর আসবে তোমার 84 গ্রাম। ওকে, আর দেখো তো ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর কত? এটা হচ্ছে 16 গ্রাম, সরি 16 আর 24 মানে 40 গ্রাম, 40 গ্রাম। তাহলে দেখো তো আমি কি লিখতে পারি? 84 গ্রাম থেকে অবশেষ পাওয়া যায় 40 গ্রাম। তাহলে ভাই এখন বলো তো মিশ্রণে ম্যাগনেসিয়াম কার্বনেট কত আছে? 184 মাইনাস এক্স। তাহলে আমি লিখতে পারি 184 মাইনাস এক্স থেকে, এক্স গ্রাম থেকে অবশেষ পাওয়া যাবে কত বলো তো? 40 ইন্টু 184 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84 গ্রাম। এই যে জিনিসটা পাইছো এটা কি? তোমরাই বলো, এই যে জিনিসটা আমি পাইলাম এটা কি? এই এত গ্রাম কি? তোমরাই বলো ভাই, এই এত গ্রামটা আমার কি আসলে? এটা হচ্ছে আমার অবশেষ। এটা কি? অবশেষ। এটা কার কাছ থেকে আসছে? এটা তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আসছে। তাহলে ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম অবশেষ পাওয়া যায় সেটা আমরা পেয়ে গেলাম। ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কতটুকু অবশেষ পাওয়া যায় সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু অবশেষ পাওয়া যায় পাইছি, ভাই ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমার কতটুকু অবশেষ পাওয়া যাবে ভাই আমি পাইছি। বলো, ক্যালসিয়াম থেকে কতটুকু পাওয়া যায় বের করছি, ম্যাগনেসিয়াম থেকে কতটুকু অবশেষ পাওয়া যায় বের করছি। আর প্রশ্ন মতে বলে দিচ্ছে আমার মোট অবশেষের পরিমাণ কত গ্রাম? 96 গ্রাম। প্রশ্ন মতে কি বলছো? মোট অবশেষের পরিমাণ কত গ্রাম? 96 গ্রাম। তাহলে এখন তোমরাই বলো আমি কি এইখান থেকে এখন লিখতেই পারি? আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো ভাইয়ারা? এখান থেকে আমি এখন লিখতে পারি এভাবে, যে দেখো খেয়াল করো কি লিখতে পারি। এখান থেকে সুন্দর মতো করে আমি এখন এখান থেকে লিখতে পারবো যে ভাই সুতরাং প্রশ্ন মতে, সুতরাং সুতরাং প্রশ্ন মতে, ওকে, সুতরাং সুতরাং প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি লেখা যায় বলো তো? লেখা যায় না প্রশ্ন মতে এই যে 56x ডিভাইডেড বাই 100 যোগ 40 ইন্টু 184 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84, ওকে, ইকুয়াল টু কত? এই দুইটা মিলাই কত? 96 গ্রাম। এই দুইটা মিলাই হচ্ছে আমাদের 96 গ্রাম, যেটা আমাদের প্রশ্নে বলে দিছে। খেয়াল করো প্রশ্ন মতে, প্রশ্নে বলে দিছে এখান থেকে আর এখান থেকে যে অবশেষ পাওয়া যাবে তার মোট ভর হচ্ছে 96 গ্রাম, রাইট? 96 গ্রাম। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি বলতো? প্রশ্ন মতে আমাদের এই ভরটা, এই দুইটা মিলাই হচ্ছে আমাদের 96 গ্রাম। এইবার তোমরা হচ্ছে এবার কি করবা? এখন তোমাদের কাজ হচ্ছে এইটা সলভ করবা, এটা সমাধান করবা। তোমরা যদি এই জিনিসটাকে সমাধান করো তাহলে তুমি এখান থেকে সুন্দর মতো করে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে। তুমি সমাধান করলে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে। এক্স এর ভ্যালু কেমনে সমাধান করে? দেখো, এটা ডিরেক্টলি আমরা ক্যালকুলেটারেই সমাধান করতে পারবো। এই জিনিসটা ডিরেক্টলি ক্যালকুলেটারে তুমি সমাধান করতে পারবে। তবে তুমি কিভাবে সমাধান করবা একটু খেয়াল করো। ফার্স্ট কাজ হচ্ছে তুমি এই যেটাতে চাপ দাও, এই যে এটা ভগ্নাংশ নিয়ে আসো। ভগ্নাংশ নিয়ে আসলাম আমরা, রাইট? দেখতে পাচ্ছ তো ক্যালকুলেটারে আইনা কি করবা? এই যে 56 তারপরে এক্স লাগবে। এখন এক্স কই পাবা? এই যে দেখো একটা আলফা বাটন আছে, দেখছো আলফা? এই যে দেখো এই যে এই জায়গায় এই যে এই বাটনটা, এটা হচ্ছে আলফা বাটন। এই আলফা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এখানে দেখো ব্রেকেট ক্লোজ আছে, দেখছো ব্রেকেট ক্লোজ? এই যে এই বাটনটা, এটাতে ক্লিক করবা। তাহলে এক্স চলে আসবে। তাহলে 56x ডিভাইডেড বাই নিচে কত? 100 ইকুয়াল টু হচ্ছে 100। এরপরে যোগ, মানে যেভাবে আছে ঠিক এইভাবেই লিখবা। তারপর আবার একটা ভগ্নাংশ, তারপরে আছে কত? 40, তারপর হচ্ছে ইনটু কত আছে দেখো তো? 184, 184 লিখলাম, মাইনাস দেখো আবার একটা এক্স চলে আসছে। এখন এই এক্সটাকে কিভাবে আনবো? এই যে এই আলফা দিয়ে এই যে ব্র্যাকেট ক্লোজের মধ্যে ক্লিক করবো, তাহলে দেখবে এক্স চলে আসছে। এবার তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। নিচে আছে 84, যা আছে যেভাবে আছে এইভাবে উঠাবা। নিচে আছে 84, এরপরে কি আছে? ইকুয়াল 96। এবার কিন্তু এই ইকুয়ালে চাপ দিলে হবে না, এটাতে চাপ দেওয়া যাবে না। কি করতে হবে? এই যে শিফট চাপ দিবা, শিফট শিফট, এই যে দেখো এখানে শিফট বাটন আছে, দেখছো? যে এই বাটনটাকে বলে শিফট। শিফট চাপ দিয়ে এই দেখো ক্যালক চাপ দিবা, ক্যালক, ও না সলভ, শিফট না সরি, তুমি চাপ দিবা হচ্ছে আলফা, আলফা আলফা চাপ দিবা। তারপরে এই যে ক্যালক বাটনটা চাপ দিবা, ক্যালক। তাহলে দেখো ইকুয়াল চলে আসছে, দেখছো একটা ইকুয়াল চলে আসছে এখানে, দেখো ইকুয়াল চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা ক্যালকুলেটার ঠিক মতো ইকুয়াল চলে আসবে। হ্যাঁ,
ইকুয়াল কত বলো তো 96, লিখলাম 96। এইবার এবার কাজ কি, এই পুরা জিনিসটাকে আমি কি তাহলে উঠাই ফেললাম ক্যালকুলেটরের মধ্যে। এবার আমার কাজ হচ্ছে যে এবার শিফট চাপ দিব, তারপরে ক্যালক চাপ দিব, তারপরে ইকুয়ালে চাপ দিব। এই ইকুয়াল, এই যে ইকুয়ালে চাপ দিব, চাপ দিলে দেখো এক্স এর ভ্যালু চলে আসছে 100। দেখতে পাচ্ছ তোমরা এক্স এর ভ্যালু কত চলে আসছে, 100 চলে আসছে। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান চলে আসে 100, যেটা কিনা আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরও করতে পারি। ওকে, এটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরও করতে পারি। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এক্স এর মান কত আসছে, এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান চলে আসছে তোমার 100। তাহলে এক্স হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, এক্স মানে কে বলো তো ভাইয়ারা, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এক্স যদি 100 গ্রাম হয়, তাহলে আমি বলতে পারি এখান থেকে সুতরাং সুতরাং ক্যালসিয়াম কার্বনেট আছে তোমার 100 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট আছে 100 গ্রাম। এখন তোমাকে কি বের করতে বলছে, মিশ্রণে এদের শতকরা সংযুক্তি কত, মিশ্রণে এদের শতকরা সংযুক্তি কত এটা বের করতে বলছে। কি বের করতে বলছে বলতো, শতকরা সংযুক্তি। এখন তুমি কিভাবে শতকরা সংযুক্তি বের করবা, বা আমি তো পরিমাণ জানি, তাহলে শতকরা সংযুক্তি কেমনে বের করব? ভাইয়া দেখো তো কোনো একটা জিনিসের শতকরা সংযুক্তি কেমনে বের করে। ভাইয়া দেখো, উপরে যার শতকরা সংযুক্তি বের করবো, উপরে হচ্ছে তার ভর, নিচে হচ্ছে মোট ভর ইন্টু কত 100, রাইট? তাহলে তোমরাই বলো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ যদি 100 গ্রাম হয়, তাহলে পার্সেন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট আমরা কিভাবে বের করতে পারবো? পার্সেন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট কেমনে বের করে ভাইয়ারা? এটা বের করার নিয়মটা হচ্ছে, উপরে যাবে ক্যালসিয়াম কার্বনেটের ভর, ক্যালসিয়াম কার্বনেটের ভর কত 100, তাহলে উপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ভর, নিচে আসবে আমাদের মোট ভর। মোট ভর কত 184, এই যে মোট ভর হচ্ছে 184, তাহলে নিচে আসছে 184 ইন্টু হচ্ছে 100%, ইন্টু 100%। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজটা পেয়ে যাব। ওকে, আচ্ছা এখন তুমি বলো ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ যদি তুমি পেয়ে যাও, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটটা বের করতে পারবো, রাইট? 100 থেকে বিয়োগ, 100 থেকে বিয়োগ করে দিলেই ম্যাগনেসিয়াম কার্বনেটটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে, 100 দিয়ে করে ফেলতে পারবো। দেখো তোমরা অনেকেই হয়তো ক্যালকুলেটরের মধ্যে, হ্যাঁ, ক্যালকুলেটরটা কিভাবে করছে এটা তোমরা এখানে দেখতে পারো নাই, বাট জিনিসটা হচ্ছে তোমরা যেটা করবা ভাইয়া যেভাবে বলছি, হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে সবার আগে ডিরেক্টলি লিখবা। মানে তোমার এখানে 56/100, এটা তো তোমরা সবাই লিখতে পারবা এইভাবে, এই যে 56/100। কিন্তু দেখো 56-র সাথে কি আছে, 56 এর সাথে একটা এক্স আছে না, এক্সটা কিভাবে আনবা? তো ক্যালকুলেটরে দেখবা একটা আলফা বাটন আছে, যে উপরের দিকে একটা আলফা বাটন আছে, আলফা চাপ দিয়ে ব্র্যাকেট ক্লোজ একটা বাটন আছে না আমাদের, ব্র্যাকেট ক্লোজ, এই ব্র্যাকেট ক্লোজ চাপ দিলে এক্সটা চলে আসবে। ঠিক আছে, মানে এইখানেই সমস্যা যে এক্স কোত্থেকে আনবো। তারপরে আমরা নর্মালি এরপরে ভগ্নাংশে যা যেভাবে আছে সেভাবে লিখবো। তারপরে যে আমি 40 ভগ্নাংশ দিয়া, তারপর হচ্ছে 184, 184 মাইনাস আবার এক্স আছে, তো এই এক্স আনবো কিভাবে, আলফা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ, দ্যাটস ইট। যেভাবে আছে এইভাবেই লিখবা, একটু সুন্দর মতো করে উঠাবা, ডিভাইড বাই 84। এবার ইকুয়াল কত 96। এবার এই ইকুয়ালটা দেওয়া যাবে না, এই যে নর্মালি এই ইকুয়ালটা দিতে পারবা না। এই যখন এভাবে ইকুয়েশন সলভ করবা তখন কি করতে হবে, আলফা চাপ দিবা, তারপরে দেখবো এখানে একটা ক্যালক বাটন আছে, এই ক্যালক বাটনে চাপ দিবা, তাহলে দেখবো ইকুয়াল চলে আসছে। ইকুয়াল টু কত 96 লিখবা, 96। এবার এটাকে সমাধান করতে হবে, তাহলে সব লিখে ফেলছি। এখন সমাধান কেমনে করব, এই শিফট, এই যে এখানে বাটনটা ক্যালক, এরপরে ইকুয়াল, দিলেই 100 চলে আসবে। তো যেভাবে বলছি এইভাবে নিজের একটু কয়েকবার ট্রাই করো, ঠিক আছে? এভাবে নিজেরা কয়েকবার ট্রাই করলে এখান থেকে এক্স এর ভ্যালুটা চলে আসবে। এক্স এর মান চলে আসছে, তাহলে আমার পার্সেন্টেজটা কত হবে বলো তো ভাইয়ারা? ক্যালসিয়াম কার্বনেটের উপরে যাবে হচ্ছে 100 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 184, তাহলে ক্যালকুলেশন করলে আসবে 54.34%। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি তুমি করো, ক্যালকুলেশন করলে আসবে 54.34%। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আছে 54.34%। তাহলে এখন ম্যাগনেসিয়াম কার্বনেট কত আছে, এটা থেকে বিয়োগ করে দিবা, এটা থেকে এই 100 থেকে বিয়োগ করে দিলেই ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ চলে আসবে। তো তোমাকে বলছে মিশ্রণেদের সংযুক্তি কত, তাহলে সুন্দর মতো করে এখন মিশ্রণেদের সংযুক্তি বের করে ফেলবা। তাহলে এখন এখান থেকে আমি বলতে পারি, সুতরাং পার্সেন্ট অফ ম্যাগনেসিয়াম কার্বনেট কত হবে, MgCO3 ইকুয়াল টু হবে 100 মাইনাস 54.34%, দ্যাটস ইট।
54.34%। শেষ, ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। ওকে, তো আমরা যদি এই অঙ্কটা বুঝি, এখন বুঝো না বুঝো মোটামুটি তো 10% হইলেও বুঝছো, রাইট? এবার তুমি পরের অঙ্কটা করবা, ঠিক আছে? পরের অঙ্কটা আমরা করব। এখন এই পরের ম্যাথটা যে তুমি করবা, খেয়াল করো, পরের ম্যাথটাও একদম সিমিলার টাইপের একটা ম্যাথ, একই ম্যাথ। জাস্ট তুমি একটু ফোকাস করো যে ভাই কি বলতেছি, জাস্ট কি বলতেছি এটা খালি তোমরা একটু ফোকাস করো। ফোকাস করলেই দেখবা তোমার অঙ্কটা মিলে গেছে, ঠিক আছে? অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, পেরানোর কোনো দরকার নেই। জাস্ট একটু ফোকাস করে দেখো যে এই অঙ্ক আমরা কিভাবে করব, ঠিক আছে? তো ধরো আমি এই অঙ্কটাকে কপি করে নিই, এই স্লাইড সেম স্লাইডটাকে ভাই কপি করে নিই, সিমিলার টাইপের একটা ম্যাথ করাবো, বা জাস্ট ডাটাটা ভিন্ন দিব। এখন তোমাকে এখানে এরকম বলছি যে 7.85 গ্রাম। আচ্ছা একটু খেয়াল করো কি বলছি এখানে, অঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। 7.85 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে না, মিশ্রণকে, ওকে, মিশ্রণকে এই যেখানে লিখলাম, মিশ্রণকে HCl এর সাথে, HCl এর সাথে সাথে বিক্রিয়া করালে HCl এর সাথে কি করালে বলো তো ভাইয়ারা? HCl এর সাথে বিক্রিয়া করালে, ঠিক আছে, এসটিপিতে 1.84 লিটার, 1.84 এসটিপিতে 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড। আচ্ছা এটা এইভাবে লিখি, বিক্রিয়া করালে, আচ্ছা এখানে লিখি বিক্রিয়া করালে, হ্যাঁ, বিক্রিয়া করালে এসটিপিতে 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট শতকরা সংযুক্তি কত? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা চলো দেখি। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। তো এবার আমরা সুন্দর মতো করে অঙ্ক করব, হ্যাঁ, আমরা ম্যাথ করব। তোমরা জাস্ট দেখো যে আমি ম্যাথটা কিভাবে করতে হয়। ওকে, ম্যাথটা কিভাবে করতে হয় জাস্ট খালি সবাই একটু ফলো করো। আমি সব মুছে দিব এখন, আবারও সব মুছে দিব, একদম সব মুছে দিলাম। ওকে ফাইন, দেখো এবার দেখো সব নিজেরা পারবা। এখন একটু খালি ওয়েট করো এবং খালি দেখো যে ভাই এই অঙ্কগুলো কিভাবে করতেছি, ঠিক আছে? সবাই খালি একটু ওয়েট করো এবং দেখো যে অঙ্ক কিভাবে করতে হবে। এখন আবারও পারবা, সবাই পারবা, সবাই পারবা, পেরানোর কোনো দরকার নাই। হ্যাঁ, একটু ঘুরাই দিছি, কোনো সমস্যা নেই, যেভাবেই ঘুরাই দেই, যাই করি, অঙ্ক আমরা করতে পারবো। চিল, সবাই চিল থাকো, ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, এই যা আছে তাই রাখলাম। প্রথম কথা আমার দেখতে হবে কি বের করতে বলছে প্রশ্নে। আমাকে প্রশ্নে বলছে মিশ্রণে কি করতে, মিশ্রণে আমাদের সংযুক্তি বের করতে, তাই না? তাহলে মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি। দেখো তো ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট কি যৌগ, কি বের করতে বলছে? সংযুক্তি বের করতে বলছে, রাইট? সংযুক্তি বের করতে বলছে কোথায়? মিশ্রণে। তাহলে যেহেতু মিশ্রণে যৌগের সংযুক্তি বের করতে বলছে, তাহলে কি করব? পাত্র আঁকবো। পাত্র আঁকা পাত্রের মধ্যে যেই যেই মিশ্রণগুলো আছে তাদেরকে আমরা লিখবো। কোন 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 যৌগ আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে, আর কে আছে? ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। আচ্ছা, এখন এই মিশ্রণের টোটাল ভর কত এটা লিখতে হবে। টোটাল ভর কত, যেটা আমার প্রশ্নে বলে দিছে একদম শুরুতে, 7.85 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে। তাহলে টোটাল মোট হচ্ছে আমাদের 7.85 গ্রাম। তাহলে মোট হচ্ছে 7.85 গ্রাম। এখন তুমি বলো ভাইয়া, এখানে ভাইয়া ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণকে যদি আমি এক্স গ্রাম ধরি, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত আসবে বলো তো? 7.85 মাইনাস এক্স গ্রাম, রাইট? 7.85 মাইনাস এক্স গ্রাম। এইটুক তো কোনো কোনো কোশ্চেন নাই, কোনো প্যারাই নেই। এখন কি বলছে? বলছে এই মিশ্রণকে HCl এর সাথে বিক্রিয়া করালে, কার সাথে বিক্রিয়া করালে? HCl এর সাথে বিক্রিয়া করালে। তার মানে এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করবে, আবার এই ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথেও HCl বিক্রিয়া করবে। তো এদের সাথে বিক্রিয়া করালে কি পাওয়া যায়? বলছে 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। যা যা বলছে সব লিখবো। 1.84 লিটার
কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। কোথায়? কোথায়? এই কন্ডিশনটাও তোমাকে বলে দিছে, কন্ডিশনটা হচ্ছে এসটিপিতে। কোথায় বলো তো? এসটিপিতে। এই যা যা ইনফরমেশন বলছে সব আমরা উঠাই নিছি। এবার ফার্স্ট কাজ কি? তোমাকে যেই কথাটা বলছে, কি বলছে? বিক্রিয়া করলে, এর সাথে কি করলে? বিক্রিয়া করলে, এই সেল এর সাথে বিক্রিয়া করালে। আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? এই বিক্রিয়া করাইতে হবে। তাহলে আমার ফার্স্ট কাজ কি এখান থেকে বলো তো? প্রথম হচ্ছে আমাদের এখানে কি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা এই সিএল এর বিক্রিয়া করাবো। দেখো, এই সিএল এর বিক্রিয়া করাইলে কি উৎপন্ন হবে? তোমরা সবাই জানো, ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে কি তৈরি করে? ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড, তাই না? তো ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাই ক্যালসিয়াম ক্লোরাইড। এখন তোমরাই বলো এখান থেকে, ভাই আমার এখানে কয়টা ক্লোরিন লাগবে? 2টা ক্লোরিন। তাহলে সমতা করার জন্য এই জায়গায় 2, তাহলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড পাচ্ছি। আর দেখো বাকি কি থাকতেছে এখানে? কার্বনেট আর হাইড্রোজেন, তাই না? তো এই কার্বনেটটা সবসময় মনে রাখবা, কার্বনেট থেকে আমরা পাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর বাকি একটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি করে হচ্ছে পানি। এটা মিলে তৈরি করে হচ্ছে পানি, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি কোত্থেকে পাইছি? কোত্থেকে পাইছি? ভাই আমরা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট থেকে পাইছি। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে HCl এর বিক্রিয়া দিলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি পাওয়া যায়। এখন তোমরা আমারে বলবা এখান থেকে, আমার ক্যালসিয়াম ক্লোরাইড কয় মোল আছে? 1 মোল। বলো তো ভাই কার্বন ডাই অক্সাইড কয় মোল আছে? এখান থেকে তোমরা বলো তো কার্বন ডাই অক্সাইড কয় মোল আছে? এটাও আছে ভাই আমাদের 1 মোল। দেখো, এটাও 1 মোল, এটাও 1 মোল, তাই না? এখন ক্যালসিয়াম কার্বনেটের তুমি এখানে কি নিছো? গ্রাম, মানে ভর। তাহলে আমার এই ক্যালসিয়াম কার্বনেট আমি কি নিব? ভর নিব। তাহলে লিখবো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের এখানে কি দিছে? এটা কি ভর দেওয়া না আয়তন দেওয়া? লক্ষ্য করো তো ভাইয়া, ভর দেওয়া না আয়তন দেওয়া? ভাই আয়তন দেওয়া। কার্বন ডাই অক্সাইডের কি দেওয়া? আয়তন দেওয়া। কোথায়? এসটিপিতে। খেয়াল করো, কোথায়? এসটিপিতে। ওকে, তাহলে আমার কার্বন ডাই অক্সাইডের কি লাগবে? আয়তন লাগবে। কোথায়? এসটিপিতে। বলতো এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত? আমরা সবাই জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত বলতো ভাইয়ারা? 22.4 লিটার। কয় লিটার? 22.4 লিটার। তাহলে দেখো এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে 22.4 লিটার। তাহলে এবার তোমরা আমাকে বলো, তাহলে এক্স গ্রাম থেকে ক্যালসিয়াম কার্বনেট মানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কত? এক্স গ্রাম থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড কতটুকু উৎপন্ন হবে ভাইয়ারা? এক্স গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে 22.4 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100। তাহলে এইটা কি? এটা কি? এটা কি? এটা কি? আয়তন। এটা কি? আয়তন, আয়তন, আয়তন। কার আয়তন? কার্বন ডাই অক্সাইডের আয়তন। এটা কার আয়তন? কার্বন ডাই অক্সাইডের এর আয়তন, আয়তন। ওকে, কার্বন ডাই অক্সাইডের আয়তন কোথায়? এসটিপিতে। কোথায় বলো তো? এসটিপিতে। তাহলে এই জিনিসটা হচ্ছে এসটিপিতে কার্বন ডাই অক্সাইডের আয়তন। এখন তোমরা আমাকে বলো, ভাইয়া যে এটা কার কাছ থেকে পাইছি? এটা ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? আপনি কি এটা পেয়েছেন? ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? আপনি কি এটা পেয়েছেন? হ্যাঁ ভাইয়া পেয়েছি। তাহলে এবার আমার কার কাছ থেকে বের করতে হবে? ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। তাহলে এই ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আপনার কতটুকু পাওয়া যায় এটা আপনাকে বের করতে হবে। এখন দেখেন MgCO3 এর সাথে যখন আপনি HCl এর বিক্রিয়া দিবেন, এরা বিক্রিয়া করে কি তৈরি করে? ভাই 2 অণু দেওয়া লাগবে, একবারে দেখাই দেই। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর পাবা কার্বন ডাই অক্সাইড, আর পাবা পানি। এখন তুমি এখান থেকে বলো তোমার কাকে কাকে লাগবে? ক্যালসিয়াম কার্বনেটকে, আর কাকে লাগবে এখানে? কার্বন ডাই অক্সাইডকে, যেটা আমরা করছি। আবার দেখো এখানে আমার কার কার লাগবে? ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কি বের করতে হবে? কার্বন ডাই অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে সিলেক্ট করো, কার্বন ডাই অক্সাইডকে সিলেক্ট করো। এখন তুমি বলো তোমার এখানে কার্বন ডাই অক্সাইড আছে কয় মোল? কার্বন ডাই অক্সাইড আছে কয় মোল? 1 মোল। ম্যাগনেসিয়াম অক্সাইড আছে কয় মোল? এটার সামনেও দেখো 1 মোল। 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড মানে কত গ্রাম? 84 গ্রাম। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত মোল? 22.4 লিটার। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে 22.4 লিটার, কারণ এসটিপি তে আয়তন। তাহলে দেখো 84 গ্রাম থেকে উৎপন্ন হয়েছে 22.4 লিটার। তাহলে ভাইয়া তোমরাই বলো কত? 7.85 মাইনাস এক্স গ্রাম থেকে উৎপন্ন হয় কত লিটার? তাহলে কি হবে? 22.4 ইন্টু ইন্টু একটু খেয়াল করে লিখি এভাবে। উৎপন্ন হবে আমাদের কত বলো তো?
উৎপন্ন হবে 22.4 ইন্টু 7.85 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84। এটা কি? এটা কি? এটাও আয়তন, এটাও আয়তন। কার আয়তন? এসটিপিতে, এসটিপিতে কার্বন ডাই অক্সাইডের আয়তন, এসটিপিতে কার্বন ডাই অক্সাইডের আয়তন। ঠিক আছে, এটা কার কাছ থেকে আসছে? এটা কার কাছ থেকে আসছে? এই ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। তাহলে এখন তুমি বলো, ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাইছি? এত লিটার। ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাইছি? এত লিটার। এখন এই দুইটা মিলাই কত? 1.84 লিটার। তাহলে আমি কি লিখতেই পারি এখন? সুতরাং প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি ভাইয়ারা বলো তো? প্রশ্ন মতে আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে, হ্যাঁ, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি 22.4 এক্স ডিভাইডেড বাই 100 যোগ 22.4 ইন্টু 7.85 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84 ইকুয়াল টু 1.84 লিটার। 1.84 লিটার। এই যে এখান থেকে ঠিক আবারও আগের মতো করে তোমরা ক্যালকুলেশন করবা। এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমরা এখান থেকে কার মান পেয়ে যাবা? এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমরা এক্স এর মান পেয়ে যাবা, যেটা ডিরেক্টলি তোমরা ক্যালকুলেটারে বের করতে পারো। এই জিনিসটা কিন্তু ডিরেক্টলি ক্যালকুলেটারে বের করতে পারি। তাহলে এক্স মানে কি? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। তাহলে আমি কি সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত বের করে ফেলতে পারবো? তাহলে ওই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ পেলে ঠিক আগের মতো আমরা এখান থেকে সংযুক্ত বের করে ফেলতে পারবো। ঠিক আছে, কি করব? সংযুক্তিও বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? তো দেখো, ওকে, একটু খেয়াল করো যে এই তোমরা দেখতে পাচ্ছ না, না অনেকে, আহারে এই অঙ্কগুলো একটু একটু বড়, তো এই জন্য আর কি তোমার এখানে লিখতে একটু ইয়ে হয়েছে। তোমরা যদি রেজুলেশনটা বাড়ায় দেখো তাইলে হোপফুলি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। আর তারপরও আমি হচ্ছে তো ক্লাসের শেষে একদম সাথে সাথে পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। তো তোমরা পিডিএফটা কষ্ট করে সবাই একটু নামাই নিবা, পিডিএফটা নামায় তারপর একটু ক্লাসটা একবার রিভিউ করো। এই যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিসেন্ট ডেইজে এই টাইপের অঙ্কগুলো বোর্ড পরীক্ষাতে আসা শুরু করছে। তোমার এই যে উদ্দীপকটা এইভাবে দিয়ে দিবে, উদ্দীপকটা এইভাবে দিয়ে দিবে তোমার, যে মোট 7.85 গ্রাম আছে এবং এটার সাথে সেল বিক্রিয়া করছে, এটার সাথে সেল বিক্রিয়া করছে, 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড আছে এসটিপিতে। তাহলে এখন বলবে যে মিশ্রণে এদের সংযুক্তি বের করো। ঠিক আছে, এটা কিন্তু উদ্দীপকই সৃজনশীলই আসবে এভাবে। এটার সলিউশন হচ্ছে এই জায়গায়, কিভাবে সমাধান করব তার সলিউশন হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, ওকে, এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব। এক সেকেন্ড, জাস্ট আ মিনিট। আমরা তারপরে আমরা লাস্ট অঙ্ক করবো এখন। ভাইয়া, ভাইয়া, এই তো এক্স এর মান পেয়ে গেছো। তাহলে এক্স এর মান যদি পেয়ে যাও বাকি অঙ্ক তো খুবই সোজা, রাইট? সবাই পারবো হোপফুলি আমরা এটা। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি এটাও আপনারা পারবেন। এবার চলেন আমরা আরেকটা অঙ্ক করবো। দেখো এই অঙ্কগুলো কিন্তু মোটেও কোনো সহজ অঙ্ক না। ঠিক আছে, তোমরা যদি মনে করে থাকো যে এই অঙ্কগুলো মনে হয় হয়তো খুব সহজ অঙ্ক, না, এগুলা বহুত কঠিন অঙ্ক। তোমার পরিমাণগত রসায়নের সব থেকে কঠিন অঙ্ক এগুলা, সব থেকে কঠিন অঙ্কই হচ্ছে এগুলা। ঠিক আছে, সো সব থেকে কঠিন অঙ্ক দিয়ে আমরা ক্লাস শুরু করলাম আজকে, আমাদের প্রথম লেকচার শুরু করলাম। হ্যাঁ, যেন পরের গুলা তোদের কাছে সব ডাল ভাত লাগে, পানি লাগে, পানি পানি। ওকে, একদম পানি পানি লাগবে। তো এটাই হচ্ছে আমাদের প্রথম লেকচার। প্রথম লেকচার আমরা সব থেকে কঠিন ম্যাথ গুলো করে ফেলতেছি। আসো দেখি আমরা তার পরের অঙ্কটা করে ফেলি। তার পরের অঙ্কটা আমাদের কি বলছে? দেখো, তার পরের অঙ্কটা আমাদের বলছে যে ধরো তোমারে বললাম কিউপ্রিক অক্সাইড ও কিউপ্রাস অক্সাইড এর একটি একটি মিশ্রণে মিশ্রণে 80% কপার আছে। কিউপ্রিক অক্সাইড ও কিউপ্রাস অক্সাইডের মিশ্রণে 80% কি আছে? কপার আছে।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। কিউপ্রিক অক্সাইড ও কিউপ্রাস অক্সাইডের একটি মিশ্রণে 80% কপার আছে। মিশ্রণে মিশ্রণে এদের এদের সংযুক্তি কত? মিশ্রণে এদের সংযুক্তি কত, এটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, কিউপ্রিক অক্সাইড ও কিউপ্রাস অক্সাইডের একটি মিশ্রণে 80% কপার আছে, মিশ্রণে এদের সংযুক্তি কত, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা ফাইন, তাহলে দেখো তো কি বের করতে বলছে, মিশ্রণের সংযুক্তি। মিশ্রণের সংযুক্তি, আচ্ছা মিশ্রণে কার সংযুক্তি বের করতে বলছে, দেখো তো মিশ্রণে কার সংযুক্তি, যৌগের সংযুক্তি না, এদের বলতে কে বোঝাচ্ছে, কিউপ্রিক অক্সাইড কিউপ্রাস অক্সাইডের। তাহলে কি মিশ্রণে যৌগের সংযুক্তি বের করতে বলছে। যেহেতু মিশ্রণে তোমার যৌগের সংযুক্তি বের করতে বলছে, তাহলে তোমাকে কি করতে হবে, সবার আগে কাজ হচ্ছে পাত্র রাখতে হবে। পাত্রের মধ্যে যারা যারা আছে তাদেরকে লিখতে হবে কে কে আছে। আমাদের কিউপ্রিক অক্সাইড আছে, আর কে আছে, কিউপ্রাস অক্সাইড আছে, রাইট। এবং এবং খেয়াল করো, কিউপ্রিক অক্সাইড কিউপ্রাস অক্সাইড আছে। এখন মোট পরিমাণ কত এটা কি বলা আছে, বলা নাই, রাইট। বাট দেখো তো একদম শুরুতে কি বলা ছিল, এখানে একদম শুরুতে আমাদের এখানে কি বলা ছিল, খেয়াল করো তো কি বলা ছিল। বলা ছিল যে মিশ্রণে যদি যৌগের সংযুক্তি বের করতে হয় তাহলে সবার আগে পাত্র আঁকবো, পাত্রে কি কি আছে লিখবো, এরপরে কি বলতে দেখো, পার্সেন্ট দেওয়া থাকলে মোট ভর 100 ধরবো, পার্সেন্ট দেওয়া থাকলে মোট ভর 100 ধরবো। এবং বিক্রিয়ার কথা বলা না থাকলে আণবিক ভর নিয়ে কাজ করব, বিক্রিয়ার কথা বলা না থাকলে আণবিক ভর নিয়ে কাজ করব, এটা আমাদের শুরুতে বলছে। ঠিক আছে, তাহলে এখন তুমি খেয়াল করো এখানে কি বলছে, আমার কাছে কিউপ্রিক অক্সাইড আছে, কিউপ্রাস অক্সাইড আছে এবং 80% কপার আছে, এই মিশ্রণে 80% কপার আছে। তাহলে এখন তুমি আমারে বলো যে আমার কি দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া আছে। যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা কি বলছি, মোট কত ধরবো, মোট ভর কত ধরবো, পার্সেন্ট দেওয়া থাকলে আমাদের ধরবো মোট ভর হচ্ছে 100 গ্রাম, মোট ভর 100 গ্রাম ধরবো। পার্সেন্ট দেওয়া থাকলে মোট ভর 100 গ্রাম ধরবো, যেহেতু পার্সেন্ট দিয়ে দিতে তাহলে মোট ভর 100 গ্রাম। আচ্ছা তাহলে ভাই এখন ধরো এইটার পরিমাণ যদি তাহলে এক্স গ্রাম হয়, তাহলে ভাই এইটার পরিমাণ কত হবে আমাদের, 100 মাইনাস এক্স গ্রাম, রাইট, 100 মাইনাস এক্স গ্রাম। এখন কি বলছে দেখো তো, কমন কথাটা কি বলছে, একটি মিশ্রণে 80% কপার আছে, তার মানে কি এই যে মিশ্রণটা আছে এদের মাঝখানে কপারের পরিমাণ কত বলতো, 80%। কপারের পরিমাণ কত আমাদের, 80%। তাহলে এই দুইটার মধ্যে, দুইটা থেকে আমাদের কপার আছে 80%, মানে কত গ্রাম, মোট যদি 100 গ্রাম হয় তাহলে কত গ্রাম কপার আছে বলতো ভাইরা, 80 গ্রাম কপার আছে, 80 গ্রাম কপার আছে। তার মানে আমাদের এখানে 80 গ্রাম কপার আছে। কার কার মধ্যে কপারটা আছে, এই কিউপ্রিক অক্সাইড এবং কিউপ্রাস অক্সাইডের মাঝখানে, এই দুজনের মাঝখানে কপার আছে 80 গ্রাম, এইটা আমাকে বলে দিচ্ছে। তাহলে ওভারঅল এই ইনফরমেশন আমি পেয়ে গেলাম। খেয়াল করো আমরা এই ইনফরমেশনটা পেয়ে গেলাম, এখান থেকে আমাকে বুঝতে হবে যে ভাইয়া কিউপ্রিক অক্সাইড আর কিউপ্রাসের মিশ্রণ আছে, তাহলে মিশ্রণের মধ্যে দুটো উপাদান আছে এবং বলছে 80%, যেহেতু পার্সেন্ট বলছে তাহলে মোট ভর ধরবো 100, মোট যদি 100 হয় তাহলে এটা কত এক্স, তাহলে এটা কত 100 মাইনাস এক্স, রাইট। এখন বলছে এই দুইটা মিলায় 80% কপার আছে, তার মানে এই দুইটার মধ্যে কপারের পরিমাণ হচ্ছে 80 গ্রাম। এখন তোমাদের কি মনে আছে, খেয়াল করো তো এখানে কি বলা ছিল, যে বিক্রিয়ার কথা বলা না থাকলে আণবিক ভর নিয়ে কাজ করব, বিক্রিয়ার কথা বলা না থাকলে আণবিক ভর নিয়ে কাজ করব। এখন তোমরাই বলো আমার এইখানে কি কোনো বিক্রিয়ার কথা বলা আছে, দেখো তো, দেখো আগের অঙ্কে কি বলছে, এর আগের অঙ্কটাতে খেয়াল করো কি বলছে, HCl এর সাথে বিক্রিয়া করাইলে এতটুকু এটা উৎপন্ন হয়, এটা কিন্তু বিক্রিয়ার কথা বলা আছে। এর আগের অঙ্কটাতে কি বলছে, উত্তপ্ত করলে, দেখো এদেরকে উত্তপ্ত করতেছ, এটাও কিন্তু একটা বিক্রিয়া। তার মানে এখানে কিন্তু আগের দুইটা অঙ্কে বিক্রিয়ার কথা বলা ছিল, বাট এই অঙ্কে কিন্তু তোমার বিক্রিয়ার কথা বলা নাই, এই অঙ্কে কিন্তু তোমার কি নাই, বিক্রিয়ার কথা বলা নাই। তো যদি বিক্রিয়ার কথা বলা না থাকে তাহলে আমরা কি করব, দেখো প্রশ্নে আমাকে বলে দিচ্ছে বিক্রিয়ার কথা বলা না থাকলে আমরা আণবিক ভর নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব, আণবিক ভর। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি এইখান থেকে এই কিউপ্রিক অক্সাইডটাকে ফার্স্টে লিখবা CuO, এটাকে আমরা লিখলাম। আচ্ছা লিখলাম, ভালো কথা। লিখে কি করব, এর কি নিয়ে কাজ করব, আণবিক ভর নিয়ে কাজ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে এর আণবিক ভর বের করা। দেখো তো এর আণবিক ভর কত, কপারের ভর কত 63.5 আর অক্সিজেনের ভর কত বলো তো ভাইরা 16, তাহলে মোট কত আসে 79.5, রাইট। এখন কি বলছি, বলছি যে ভাইয়া যদি বিক্রিয়ার কথা বলা না থাকে তাহলে আণবিক ভর নিয়ে কাজ করব। এখন বলো তো মোট ভর কত, মোট ভর কত 79, কার, কিউপ্রিক অক্সাইডের। এর মধ্যে এই মোট ভর হচ্ছে তোমার 79, এই 79 এর মধ্যে কপারের ভর কতটুকু তোমরা বলো, এই 79 হচ্ছে মোট যৌগটার ভর, তাহলে এখানে কপারের ভর কতটুকু,
কপারের ভর হচ্ছে 63.5, কপারের ভর 63.5। তাহলে দেখো তো এখান থেকে আমি লিখতেই পারি না, 79.5 গ্রাম কপারের মধ্যে কিউপ্রিক অক্সাইডে কপার কত গ্রাম? কপার হচ্ছে 63.5 গ্রাম, রাইট? তাহলে আমাদের 1 গ্রাম এই কিউপ্রিক অক্সাইডে কপারের পরিমাণ কত বলতো? 63.5 বাই এটা। এখন আমার বলতো পাত্রের মধ্যে কপার কতটুকু আছে, সিইউ কতটুকু আছে, এক্স গ্রাম। তাহলে এখান থেকে আমি বলতেই পারি, তাহলে সুতরাং এক্স গ্রাম কিউপ্রিক অক্সাইডে কপারের পরিমাণ কত? 63.5 এক্স ডিভাইডেড বাই 79.5। দেখো তো এই যে আমি ভরটা পাইলাম, এটা কার ভর? এটা হচ্ছে আমাদের কপারের ভর। এটা কার ভর বলতো? কপারের ভর। এই যে ভরটা আমি পাইছি, এটা কার ভর? এটা হচ্ছে আমাদের কপারের ভর, কপারের ভর। কোত্থেকে আসছে? এই কপারের ভরটা কার কাছ থেকে আসছে? এই কিউপ্রিক অক্সাইড থেকে। তার মানে আমার এই কিউপ্রিক অক্সাইড থেকে আমি কতটুকু কপার পাচ্ছি এটা কিন্তু আমি পেয়ে গেলাম। এই কিউপ্রিক অক্সাইড থেকে আমার কপারের পরিমাণটা কত আমি কিন্তু এটা পেয়ে গেছি। এখন আমাকে এই কিউপ্রাস অক্সাইড থেকে কপারের পরিমাণ কত সেটা বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করব? ভাই বিক্রিয়ার কথা কি কোথাও বলা আছে? না ভাইয়া, বিক্রিয়ার কথা বলা নাই। যদি বিক্রিয়ার কথা বলা না থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্ক যেন করি ভাইয়ারা? আণবিক ভর দিয়ে। তাহলে এখন আমাকে কি করতে হবে? এই জিনিসটার আণবিক ভর বের করতে হবে। ভাইয়া এটার আণবিক ভর কত? খেয়াল করো, এটার আণবিক ভর থেকে অঙ্ক করতে হবে। এখন তোমরাই বলো এটার আণবিক ভর কত। দেখো এম ইকুয়াল টু কত হবে ভাইয়া? কপার আছে কয়টা? 2টা। তাহলে কত হবে? 63.5 ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 16 ইকুয়াল টু করলে কত আসে? 143। ওকে, তাহলে এখন তুমি দেখো এই আণবিক ভর, এই যৌগটার আণবিক ভর হচ্ছে 143.5, যৌগটার আণবিক ভর। এর মধ্যে কপারের অবদান কতটুকু? কপারের ভর কতটুকু? এই 63.5 ইন্টু 2। এটা কার ভর? কপারের ভর। এটা হচ্ছে কপারের ভর, এটা হচ্ছে অক্সিজেনের ভর। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি 143 গ্রাম এই Cu2O থেকে আমাদের কপার পাওয়া যায় 127 গ্রাম। কেমনে 127? এই দুটো গুণ করলে দেখো 127 গ্রাম আসবে। তাহলে এখন তুমি বলো তো পাত্রের মধ্যে এটা কতটুকু আছে? 100 মাইনাস এক্স। তাহলে 100 মাইনাস এক্স গ্রাম এই কিউপ্রাস অক্সাইড থেকে কপার পাওয়া যায় কত? এটার পরিমাণ আসবে 127। 100 মাইনাস এক্স, 127, 100 মাইনারে এখানে লেখাই যাচ্ছে না কেন? ওহো, 100 মাইনাস এক্স। ওকে, ডিভাইডেড বাই কত আসবে বলো তো ভাইয়ারা? ডিভাইড বাই আসবে 143। এটা কার মান? তোমরাই বলো এটা কার মান ভাইয়ারা? এটা হচ্ছে আমাদের কপারের পরিমাণ। কপার কার কাছ থেকে আসছে? এই যে এইখান থেকে আসছে। তার মানে আমাদের এই জায়গা থেকে কতটুকু কপার আসছে আমরা এটাও পেয়ে গেলাম, রাইট? তাহলে এখান থেকে এখন আমরা কি লিখতে পারি? সুতরাং প্রশ্ন মতে আমরা বাকি অঙ্কটা করে ফেলতে পারি এখন এখান থেকে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? সুতরাং প্রশ্ন মতে কি লিখতে পারি? বাকি অঙ্ক নিজেরা করবা। প্রশ্ন মতে আমি লিখতেই পারি এই 63.5x ডিভাইডেড বাই 79.5 প্লাস 127 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 143 ইকুয়াল টু হচ্ছে কত গ্রাম? 80 গ্রাম। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবা। ওকে, দ্যাটস ইট, শেষ। এক্স এর যে মান পাবা সেটাই হবে উত্তর। ওকে, দ্যাটস ইট, সেটাই হবে উত্তর। তাহলে খেয়াল করো সবগুলো অঙ্ক কিন্তু একই টাইপের না? তুমি দেখছো মিশ্রণের সংযুক্তি বের করতে বললে সবসময় একই প্যাটার্নটা ফলো করবা। ভাইয়া যে প্যাটার্নটা দেখাইছে এই প্যাটার্নটা ফলো করবা। এবং এইটা হচ্ছে রিসেন্ট ট্রেন্ড, এই সিকিউ সলভিং এর জন্য। তোমরা যারা হচ্ছে এর আগে আগে যে গতানুগতিক ধারার সিকিউ প্রবলেমগুলো আসতো সেগুলো থেকে একটু বের হয়ে এই ধরনের সিকিউ কিন্তু পরীক্ষায় আসা শুরু করছে। সো এটা যে কোনো দিন বোর্ডে এই ধরনের সিকিউ চলে আসবে এবং আমরা মোটামুটি কিন্তু এগুলো এখন থেকে করতে পারবো, রাইট? তো এটা একটা নতুন টাইপের সিকিউ। এই নতুন টাইপের সিকিউটা এই মিশ্রণের সংযুক্তি বের করতে বলতে পারে এরকম ভাবে, যদি প্রশ্ন কখনো বোর্ডে কঠিন করতে চায়। তো এইটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। তো আজকের লেকচারে বেসিক্যালি ভাইয়া তোমাদেরকে খুবই সহজ কিছু জিনিস পড়াইছি, একদমই সহজ জিনিস পড়াইছি ভাই, একেবারেই কঠিনই ঢুকতে চাই নাই। বাট আমি লাস্টে এই সংযুক্তির মধ্যে
সংযুক্তির সব থেকে কঠিন টাইপটা দেখাই দিছি, সংযুক্তির সব থেকে কঠিন ম্যাথগুলো তোমাদের দেখাই দিছি। তো জিনিসটা হচ্ছে যে আজকে যে ক্লাসটা নিলাম, এই ক্লাস যদি তুমি ঠিক মতো বুঝতে পারো, যদি একটু আরেকবার রিভিউ করতে পারো, তাহলে সংযুক্তি থেকে যত ম্যাথ আসবে তুমি করতে পারবা, সব মানে সব করতে পারবা, ঠিক আছে। তারপরেও সংযুক্তির আরো কিছু ম্যাথ আছে যেগুলো আমরা আমাদের স্টোইকিওমেট্রি ফর্মুলা যখন শিখবো তখন আমরা সেগুলো আস্তে আস্তে শিখতে থাকবো। তো আজকের ক্লাসে আমরা সংযুক্তি পুরোপুরি শিখে ফেললাম। তো তোমরা বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করিও। কি প্র্যাকটিস করবো ভাইয়া? খাতা প্র্যাকটিস করবা, আমি যেই অঙ্কগুলো করাইছি এগুলোই প্র্যাকটিস করবা কয়েকবার, ঠিক আছে। লাস্টে যে 3টা অঙ্ক করাইলাম এই 3টা অঙ্ক 2বার 3বার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা এই ধরনের অঙ্কে তুমি আর কোনোদিনও আটকাবে না, ঠিক আছে ভাইয়ারা। আজকের মতো ক্লাস এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের নেক্সট ক্লাসে আমরা মৌল সংখ্যা নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা মৌল নিয়ে বিস্তর জিনিস শিখবো, ঠিক আছে, মৌল এবং ঘনমাত্রা। সো নেক্সট দিন কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসটা থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় সিকিউ আসে, বিগত বছর যে সিকিউগুলো আসছে সেগুলো কিন্তু তোমরা নেক্সট ক্লাস থেকে দেখতে পারবে, ঠিক আছে ভাইয়ারা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।